বাংলা সিনেমার ইতিহাসে স্ক্রিপ্ট রাইটারের কখনো অভাব হয়নি, বাট অঞ্জন চৌধুরী মারা যাওয়ার পর থেকে বাংলা সিনেমার হাল কিন্তু অনেকটাই অবনতি ঘটেছিল। কিন্তু তার পরবর্তীকালে যে স্ক্রিপ্ট রাইটাররা উঠে এসছেন এক এক করে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিপ্ট রাইটার আমার কাছে, আমার চয়েসে এখনকার দিনে আধুনিক যুগের ওয়ান অ্যান্ড অনলি অর্ণব ভৌমিক। দাদা, কেমন আছো বলো? ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ অর্পণ। মানে প্রথমে ইন্ট্রোডাকশনটা এত গুরুগম্ভীর ছিল, ব্যাপারটা এরকম না। কেন অঞ্জন চৌধুরী যেরকম সিনেমা আমাদের উপহার দিয়ে গেছেন, তারপরে যদি কমার্শিয়াল সিনেমার কথা আমরা বলি, সলিলদা ছিলেন। সলিলদা সবারই খুবই পছন্দের ছিলেন। তারপরে যে প্রবলেমটা হচ্ছে, যেহেতু রিমেক সিনেমা প্রচুর হচ্ছিল, আর কি হয় মানে যেহেতু আমরা এক ধরনের সিনেমা দেখে বড় হয়েছি, তো এক্স্যাক্টলি কমার্শিয়াল সিনেমা বলতে আমরা কি বুঝি সেটা আমাদের বুঝতেও সময় লেগেছিল। কারণ কি হয়, আমি একটা গল্প ভাবলাম মানে সেটা সিনেমা হয়ে যাবে এরকম তো হয় না। আমরা একটা গল্প ভাবি, সেখানে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর এবং প্রডিউসার যে টাকাটা লগ্নি করবে একটি সিনেমায়, তারা সবাই কনভিন্স হওয়ার পরে একটা সিনেমা হয়। এবার আমার ক্ষেত্রে সুবিধা যেটা ছিল, বা সেটা আমার ক্ষেত্রে অসুবিধাও, সেটা সুবিধা বলতে আমি প্রথম যে গল্পটা কাজ হয়েছিল পরিণীতা, আমি ফেসবুকে একটা গল্প লিখেছিলাম, সেখানে আমি স্ক্রিপ্ট লিখিনি, পদ্মদা স্ক্রিপ্ট করেছিলেন। এবার যেহেতু একটা শুরুই হয়েছিল আমার একটা মৌলিক গল্প দিয়ে, এবং সেক্ষেত্রে রাজ চক্রবর্তীর অনেকদিন, মানে অনেক বছর বাদে, মানে প্রলয় ছাড়া অনেক বছর বাদে রিমেক সিনেমা থেকে সরে এসে এরকম একটা সিনেমা বানানো ছিল। তা সেক্ষেত্রে যেটা ছিল যে আমি কমার্শিয়াল সিনেমা, তো ওটা ঠিক প্রপার কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝায় সেরকম ছিল না। হ্যাঁ, অবভিয়াসলি সেটা মানে আর্ট ফিল্মও ছিল না, কিন্তু মানে আমরা হার্ডকোর কমার্শিয়াল যেটা বুঝি সেটা ছিল না। সেই হিসাবে যখন আমি শুরু করি, এবং আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে যেই জিনিসটা রিজেক্ট করে দিয়েছে সেখানে যদি একটুও নাম করা যায়, সেইটা একটা মানে বিরাট বড় চ্যালেঞ্জ, রাইট? মানে কেন ওই জায়গাটায় কেউই সেভাবে লিখছে না, তখন কেউই কিছু করছে না। এবং আমিও জানি যে আমি যে লিখবো সেটা যত না পজিটিভ মানে লোকেদের একটা রিয়াকশন থাকবে, তার থেকে নেগেটিভ একটা থাকবে বেশি, কারণ সেই জায়গাটা অলরেডি রিজেক্টেড, দর্শকরা সেই সিনেমাটা দেখে না তখন। এবার সেক্ষেত্রে আমি প্রথম যে স্ক্রিপ্ট লিখি কমার্শিয়াল, সেটা একটা রিমেক স্ক্রিপ্টই করেছিলাম, যেটার নাম ছিল বাজি। এবং বাজি করার সময়, বাজিটা করার আমার একমাত্র কারণ ছিল যেহেতু জিদ্দা, না হলে বাজি, আমি সত্যি কথা বলছি, আমি রিমেক করার পক্ষপাতী ছিলাম না। আমি একটা অরিজিনাল গল্প নিয়ে গেছিলাম, সেই গল্পটা অনেক দূর এগিয়ে ছিল। এবং একটা টাইমে গিয়ে, যেহেতু তখন সিচুয়েশন একটু মানে করোনার ঠিক আগে আগে বলছি, বাজি শুট করোনার মাঝেই হয়েছিল, তখন ঠিক করা হয় যে এরকম একটা গল্প হবে, এবং সেটা করি। এবং সেক্ষেত্রে যেটা হয়, একটা রিমেক সিনেমার ক্ষেত্রে মেইন জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে ডায়ালগস। কেন স্ক্রিন প্লে তো মানুষ জানে যে কি গল্প আছে, এখানেও 19-20 চেঞ্জ হয়, কেন এখানে মানুষ খুব একটা চেঞ্জ করতে চায় না। কেন, একটা হিট ফর্মুলা, তো সেই ফর্মুলাটার বাইরে তারা চট করে যেতে চায় না, সেই জিনিসটাই রাখতে চায়। এবার যখন কমার্শিয়াল ডায়ালগ লেখা শুরু করি, তখন ইনিশিয়ালি একটু প্রবলেম শুরু হয়, কারণ তখন তো মাথার মধ্যে সলিলদার ডায়লগই ঘুরে বেড়াচ্ছিল, রাইট? কেন একমাত্র মানে এনকে সলিলই যিনি কমার্শিয়াল সিনেমায় দীর্ঘদিন ধরে ডায়লগ দিয়েছেন, আর কোনো মানে ডায়লগ রাইটার তারপরে ওঠেইনি। মানে অনেকেই হয়তো সিনেমা লিখেছেন, অনেকে হয়তো রিমেকও লিখেছেন, কিন্তু সলিলদার মতো পাঞ্চ লাইন কারোরই ছিল না। এবার এটাও সত্যি কথা, তখনকার দিনের যে পাঞ্চ লাইন, আজকের দিনে সেই পাঞ্চ লাইনটা হয়তো ওয়ার্ক নাও করতে পারে। টাইম তো চেঞ্জ হচ্ছে, রাইট? মানে একটা টাইম ছিল যখন ধরো আমরা মানে খুব ভালো একটা সিনেমা, যেটা হয়তো আজকের ডেটে যদি সেরকমই সিনেমা আমরা বানাই, সেই সিনেমাটা তো দর্শক নেবে না, কেন দর্শক অনেক আপগ্রেড হয়ে গেছে। এবার ইনিশিয়ালি বাজির সেক্ষেত্রে আমার ডায়ালগ ওয়ার্ক করেনি, আমার একটা মন খারাপের জায়গা ছিল। কেন হয় না যে একটা জিনিস শুরু করলাম, প্রথম সিনেমায় সাকসেস পেয়েছি, পরের সিনেমাটা সেভাবে করলো না। বাট যেহেতু দর্শক কম, এবং সেই জিনিসটার মধ্যে পপুলার হতে গেলে এমন কিছু লাগবে যেটা হয়তো ওয়ার্ক করবে, তারপরে রাবণ আসে। এবং রাবণের আমার বেশ কিছু ডায়ালগ ভাইরাল হয়। রাবণের পরে আমার মির্জা আসে, মির্জারও অনেকগুলো ডায়ালগ ভাইরাল হয়। এর মাঝেও টুকটাক ডায়ালগ হয়েছে, কিন্তু যেহেতু এগুলো হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, লোকেদের মুখে মুখে 10টা ডায়ালগ ঘুরবে, টি শার্টে লেখা থাকবে সে ডায়ালগ, সেগুলো রাবণ মির্জাতেই হয়। এরপরে যেটা সবচেয়ে বড় আমাকে সুযোগ আসে,
সেটা হচ্ছে এই যে পাঞ্চ লাইনস, আমরা যদি 10টা পাঞ্চ লাইন বলি মানে আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমা, তার মধ্যে কিন্তু 7টা থেকে 8টা আসবে মিঠুন চক্রবর্তীর। কেন মিঠুন দাই যে ডায়ালগ যে ডেলিভারিটা মিঠুন দার ওটা ইউনিক, সেটা বাংলায় হোক হিন্দিতে হোক যে কোনো ভাষায় মিঠুন দার একটা পাঞ্চ লাইন যখন দিচ্ছেন। আর মিঠুন দা কি হয়, এটা দীর্ঘদিন ধরে অভিনয় করে এসছেন, তো বিশাল বড় মাপের অভিনেতা, তো মানে নিজনে ইম্প্রোভাইজ করেন উনি, মানে একটা ডায়ালগ সেটা হয়তো নিজের মতো বলেন। এবার সেটা তো আর ওরকম ভাবে নাম যায় না যে সংলাপ অর্ণব ভৌমিক এবং মিঠুন চক্রবর্তী, এরকম তো যায় না। সেই সেই যে ক্রিমটা সেটা তো আহ, যে স্ক্রিপ্ট লিখছে বা যে ডায়ালগ লিখছে সেই তখন খেয়ে নেয়। এবার এইটাও আমার শাস্ত্রী ক্ষেত্রে হয়েছে। শাস্ত্রী ক্ষেত্রে প্রথম যখন স্ক্রিপ্টটা করি, এবার যেহেতু মিঠুন দা হ্যাঁ বলে দিয়েছিলেন, তারপরে স্ক্রিপ্টে আবার প্রচুর কাজ হচ্ছে। ডায়ালগের সময় সবসময় আমার মাথায় ছিল যে ডায়ালগটা মিঠুন চক্রবর্তী বলবেন, এবং তার যে একটা ফ্যান বেস, আমি যদি একটু ভালো লিখতে পারি সেটা উনি এমন ভাবে তাদের কাছে পৌঁছে দেবেন, সেটাতে এমনি নাম হওয়ার একটা সুযোগ থাকে। তা সেই মানে অঞ্জন চৌধুরী, সলিল দা, এরা যেরকম ভাবে কাজ করে এসছেন, অঞ্জন চৌধুরী তো অনেক অনেক বড় মাপের পরিচালক, অনেক বড় মাপের লেখক তিনি। তারপরে সলিল দা ডায়লগ রাইটার হিসেবে খুবই ভালো, এবং আমি তাদের ধারে কাছেও যাইনি, কিন্তু অবভিয়াসলি এটা একটা জার্নি। চেষ্টা করছি মানে অ্যাটলিস্ট যখন কাজ ছেড়ে দেবো যেন অ্যাটলিস্ট আমার কিছু কাজ লোকের মনে থাকে, এটাই। একদম। দাদা, তোমার ড্রিম ছিল, তুমি ছোটবেলা থেকে জিদ্দার ফ্যান, জিদ্দার সিনেমা দেখে বড় হয়েছো, আমি জানি, তোমার প্রিভিয়াস অনেক ইন্টারভিউতে দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে তোমার একের পর এক স্বপ্ন পূরণ হয়েছে। যেমন জিদ্দার সাথে বাজি করেছো, তুমি রাভান করেছো, তারপরে দেবদার সাথে কাছের মানুষ করেছো, যেখানে বুম্বাদাকে পাওয়াটা একটা অগ্রিম, একটা বলতেই পারি একটা পাওয়া। কারণ বুম্বাদার সাথে কাজ করার সবারই একটা ইচ্ছে থাকে, একটা অনুভূতি থাকে। সেটাও তোমার হয়েছে একটা স্বপ্ন পূরণ। তার পরবর্তী মহাগুরু মিঠুন চক্রবর্তী, মানে যেন একটা বৃত্ত কমপ্লিট হলো, সেখানে অঙ্কুশও রয়েছে। মানে পুরো যেন অনেক কোটি জেনারেশন একসাথে তুমি স্ক্রিপ্ট লিখছো। এখনকার জেনারেশনকে কোনো সময় যেন আগের জেনারেশনকে এখনকার জেনারেশনের সাথে একটা মেলবন্ধন করে তুলেছো তুমি। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এবং মিঠুন চক্রবর্তীর সাথেই ফার্স্ট টাইম কাজ। 7টি ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে, আমরা দেখেছি, ড্রপ করে দেওয়া হয়েছে। অসাধারণ ট্রেলার হয়েছে। মিঠুন চক্রবর্তীর লিপে বা মুখে ওই যে ভয়েস থ্রো, ওই যে ডায়লগ অলরেডি ফাটিয়ে দিয়েছে, অলরেডি সুপারহিট হয়ে গেছে। আমরা মিঠুন চক্রবর্তীকে ফাটাকেস্ট, তুল কালাম, বিভিন্ন রকম ডায়লগ দেখেছি আগে, সবাই সিটি মারে, হাততালি দেয়। এইরকম একটা তার অরা, এরকম একটা স্টারডাম হিউজ, তার সাথে কাজ করা বা তার সে ডায়লগ বলবে সেই রকম লেখার যে একটা অনুভূতি, সেই ফিলিংসটা তোমার কেমন, সেটা একটু শেয়ার করো। প্রথম কথা এটা বলি, তুমি যে বললে যে সবার সাথে আমি মানে যারাই বাংলায় কাজ করছেন তাদের সবার সাথেই আমার কাজ করা হয়ে গেছে। এবং সেইটা না মানে এটা একটা, আমরা যতই যাই বলি আমরা প্রত্যেকে খাঁটি, তো মানে আমার মতো আরো অনেক ভালো ভালো রাইটার আছেন যারা হয়তো সুযোগ পাননি, আমি সুযোগটা পেয়েছি। এবার দেখো, কপালও তো একটা ব্যাপার, মানে একটা কি হয়, একটা তুমি কাজ করলে আরো 4টে কাজে তোমার কাছে অফার আসে, রাইট? এবার তোমায় যেটা করতে হয় সেটা হচ্ছে, ধরো পরিণীতা, কথার কথা বলছি, পরিণীতা সুপারহিট সিনেমা, এরপরে আমি যাদের কাছেই যাচ্ছি তারা তো পরিণীতার গল্প শুনছে না আমার কাছে, রাইট? তারা তো আমার কি গল্প সেটা শুনছে, তারা আমার লেখা কিরকম সেটা দেখছে, দেখার পরে এক একটার পর একটার পর একটা সুযোগ এসছে। এবং সাথে কি রয়েছে, আমার অভিনেতা অভিনেত্রী থেকেও এমন কিছু পরিচালকের সাথে আমার আলাপ হয়েছে যাদের সাথে এই সুপারস্টাররা কাজ করতে ইচ্ছুক। এবং একমাত্র জিদ্দাই, যার সাথে মানে জিদ্দা যে আমি পার্সোনালি, আমি যা অ্যাক্টর হিসেবে যার কাছে গেছি এবং তিনি একটা সিনেমা করতে চান বলে আমি লেখাটা লিখেছিলাম, বাদ বাকি সব ক্ষেত্রেই পরিচালক আমাকে সেই সুযোগটা দিয়েছেন। মানে অঙ্কুশের ক্ষেত্রে রাজা চন্দ আমায় প্রথম সুযোগ দিয়েছে, রাজ চক্রবর্তী সুযোগ না হলে আমি আজ তোমার সাথে ইন্টারভিউটা নিতাম না, মানে দেওয়ার সুযোগ আসতো না। সরি। রায়াচন্দর সাথে আমার তারপর আলাপ হয়, এবং অনেকেই হয়তো জানে না রায়াচন্দ্রকে তারা পরিচালক বা লিরিসিস্ট হিসেবে হয়তো জানেন, কিন্তু রাজাদা কিন্তু প্রচন্ড ভালো লিখতেও পারে। এবং রায়াদার সাথে আমার একটা খুব ভালো টিউনিং আছে, মানে রায়াদার আমি অনেক সময় একসাথে বসে এটা লিখেছি ওটা লিখেছি। এবার দেখো কি হয়, আমি যেটা লিখছি
এক্স্যাক্টলি সেই জিনিসটা স্ক্রিনে কিরকম হচ্ছে, কে করছে, তার উপরে দর্শক কিরকম আসছে, তার উপরে একটা সিনেমার বিচার বিবেচনা হয় বা সিনেমার একটা ফেট নির্ভর করে। রাজাদার ক্ষেত্রে আমরা আমরা মানে আমি আজও সকালে বলছি রাজাদার সাথে একটা কথা হচ্ছিল, প্ল্যানিং হচ্ছিল, এই হচ্ছিল ওই হচ্ছিল। এইটা খুব স্বাচ্ছন্দ্য ফিল করি আমি, যেটা আমার ভাল লাগে রাজাদার সাথে একটা ডিসকাস করতে। ডিসকাস হয়তো হয়তো 50 টাকা সিনেমা নিয়ে, কাজ হয়তো হচ্ছে 4-5টা, কিন্তু এভাবেই একটা প্রসেস। রাজাদা, পথিকৃতের সাথে আমার এটা টেকনিক্যালি থার্ড কাজ। কাছের মানুষও পথিকৃতের সাথে করা, পথিকৃতের সাথেও দেখাটা ওরম ভাবেই হয়েছিল। যাওয়া, 4টে 5টা গল্প, ও 10 জায়গায় শোনাচ্ছে, এই জায়গায়, কেন সবাই তো আমরা স্ট্রাগল করেছি। এবার স্ট্রাগলটা হয়তো একটা স্ট্রাগল হয় যে না খেয়ে না দে সারাদিন লিখে যাওয়া এই যাওয়া। আমি সেই স্ট্রাগলটা না চাকরি করতে করতে করেছিলাম, সারাদিন ধরে বসে বসে লিখতাম। লোকে হয়তো ভাবতো যে এত লেখে কেন, মানে পাগল নাকি, কোনো কাজ নেই লিখে যায়, সেটা না। কিন্তু আমি অফিস থেকে এসে মানে 9 ঘন্টা অফিস করে তারপরে বসে লিখতাম, এবং সেই এত লেখা লিখেছি। একটা টাইমে কি হয়েছে, লেখাটা প্র্যাকটিস হয়ে গেছে। প্রথমে হয়তো লিখতেই পারতাম না 2টো লাইন, তারপরে ধীরে ধীরে 4টে লাইন লিখতে শিখেছি, তারপর 10টা লাইন লেখার যখন ক্ষমতা হলো, তখন 10টা পাঠকও হলো, তারা পড়তে শুরু করলো। এবং ব্যাপারটা কি হয়, তুমি যত এগোতে চাও, তোমার যদি কিছু পজিটিভ দিক থাকে, কিছু লোক তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার তোমার হাঁটার সাথেও তারা হয়তো তোমায় কাঁধে হাত দিয়ে বা তাদের কাঁধে ভর দিয়ে তুমি এগিয়ে যেতে পারো। সেই পাঠকটা আমরা পেয়েছিলাম, অনেক পাঠক আমাকে এগিয়ে নিয়ে গেছে। কেন, একটা গল্প ফেসবুকে তো লিখলাম, সেটা রাজ চক্রবর্তী অব্দি পৌঁছানোটা তো ইজি না। মানে নিশ্চয়ই এতগুলো লোক পড়ছে, এমন কেউ পড়ছে যে রাজ চক্রবর্তীকে শোনাচ্ছে, সেই জায়গাটাই পেয়েছিলাম। এবার আমার এই অ্যাক্টরদের থেকেও আমার মনে হয় ঠিক সময়ে ঠিক পরিচালকের সাথে আলাপ হওয়া, এবং তার সাথে তোমার টিউনিং যদি খুব ভালো থাকে। আমার সপ্তাশ্বর সাথে অনেক কাজ করেছি আমরা। এবং আমরা কি হয়, মানে হয়তো দিনে 4টে সিনেমা নিয়ে প্ল্যান করছি, প্রডিউসার নেই, হয়তো প্রডিউসার হয়তো একটা সিনেমারও নেই, কিন্তু প্ল্যান করে গেছি। এবং যখন সুযোগ এসছে, তখন হয়তো সেই সিনেমায় শুভশ্রী কাজ করেছেন, বনি কাজ করেছে, পরমদা কাজ করেছে, আবার আরেকটা সিনেমায় রুদ্রদা কাজ করেছে, শাশ্বদা কাজ করেছে। মানে অভিনেতারাও যারা যারা কাজ করছেন, তারাও মানে তুখর অভিনেতা, তারা কাজ করেছেন। এবং এই একদম। জায়গাটা, এই জায়গাটা আমি এইভাবে আমার মনে হয় যে কিছুটা তো কপাল বটেই। এবং সাথে কি হয়, এই যে আমি আবার প্রথমে বললাম না যে এই যে প্রথম তুমি যে ইন্ট্রোডাকশনটা দিলে, এই জিনিসটা কেন আমি বিশ্বাস করি না। আজকেই তুমি যাদের নাম বললে তাদেরকে সবাই চেনে, রাইট? তার মানে আমাকে তার 10%ও লোক এখন চেনে না। কেন, এখন প্রথম কথা হচ্ছে বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্ট মানুষের নেই। মানে একটা সিনেমা 4 কোটি ক্রস করলো বা 5 কোটি দিল, মানে এটা ইন্টারেস্ট বোঝা যায় না। বাংলা সিনেমার প্রতি মানুষ ইন্টারেস্টেড না। ঠিক আছে, সরি, আমার বলো একটা দাদা, ফোন শুনতে চলে পাচ্ছি। এসেছে। ও আচ্ছা। বাংলা সিনেমার প্রতি মানুষ ইন্টারেস্টেড না। এই সময় যে কজন দর্শক দেখছেন, তাদের মধ্যে মেইনলি দর্শক দেখেন ইদার পরিচালককে, আহ সৃজিত মুখার্জি পরিচালনা করছেন কিনা, রাজ চক্রবর্তী করছেন কিনা, শিবপ্রসাদ মুখার্জি করছেন কিনা, এইটা একটা দেখেন। বা অভিনেতা কে আছে, দেবদা করছে কিনা, জিৎদা করছে কিনা, এই ব্যাপারটা থাকে। হুম। রাইটার কে, কে লিখেছে না লিখেছে, যতক্ষণ না তুমি সুপারহিট কয়েকটা সিনেমা দিলে, কেউ সেই খোঁজটা করতে যায় না। ইভেন অনেক প্রোডাকশন হাউস এই খোঁজটা নেয় না যে গল্পটা কে লিখেছে। এই জন্য কি হয়, ক্যামেরার পিছনে যারাই থাকে, এবং খালি রাইটার বলে না, মিউজিকের ক্ষেত্রে কি হয়, মিউজিকের ক্ষেত্রে একটু হলো লোক খোঁজে মিউজিকটা কে দিয়েছে, গানটা কে গেয়েছে। কেন, আমরা সাধারণত চেনা কয়েকজন গায়ককে দিয়ে গাওয়ানোর চেষ্টা করি, কেন সেটা একটা মিউজিক ডিরেক্টরের ইচ্ছা থাকে। মানে আমি একটা গান খুব সুন্দর মিউজিক দিয়ে হয়তো আমার আমার মন থেকে ইচ্ছা অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াবো, এটাই তো হয়ে থাকে। এবং তুমি এক্সট্রাঅর্ডিনারি কিছু গান গেয়ে দিয়ে লোকে খুঁজবে কে গেয়েছে। রাইটারদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটাই কম। তাই ওই জায়গাটা এখনো আমার তৈরি হয়নি। এবং এইটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ব্যাপারটা হচ্ছে, আজকের থেকে যদি আমি আজকে 10 বছর আগে এত লেখা লিখতাম, তাহলে আমার নামও সেরকম হতো, এবং হয়তো সেদিক থেকে টাকা পয়সাও সেরকম আমি হয়তো ইনকাম করতাম। কিন্তু আজকের ডেটে কি হচ্ছে, এটা একটা না, এমন একটা ট্রানজিশন, একটা ফেজে আছে বাংলা সিনেমা। এইখানে তোমার জার্নিটা কন্টিনিউ রাখতে হবে। এইখানে তোমায় কতজন চিনলো, তোমার সাকসেস রেশিও কি, তুমি কি করছো না করছো না। মানে এখানে হয়তো একটা সিনেমা আসবে, যে সিনেমাটার নাম কেউ জানে না, বাট তার সাথে আবার তোমার একটা সিনেমা আসছে, যে সিনেমাটার হোর্ডিং সারা কলকাতা জুড়ে তুমি দেখতে পাবে। সুতরাং
তুমি হয়তো বছরে 5টা কাজ করছো, কিন্তু একটা কাজ তোমায় এমন করতে হবে যে কাজটার জন্য তুমি আরো 4টে কাজ পাও, এবং সেই কাজটার 5টা কাজই কিন্তু তুমি লিখেছো ভালো করে, কিন্তু সেই 4টে কাজে প্রমোশন হয়নি। তা এই ব্যাপারটা এখন আমি কোনো জায়গাতেই পৌঁছাইনি। স্বপ্ন পূরণ অবভিয়াসলি জিদ্দাকে যখন আমি মানে আমি যখন বাংলা সিনেমা দেখতে শুরু করি, আহ, তখন আমার জিদ্দার প্রতি একটা মানে প্রচন্ড ভালোবাসা ছিল। সেটা আজকের দিনেও আছে। কিন্তু কি হয়, একটা মানে ফ্যান হিসাবে একজনকে পছন্দ করা এবং তার সাথে এবার কাজ করতে দেখা হলো, এই হলো, কি হয়, ওই ওই যে মেমোরিজ গুলো, ওগুলো হয়তো আরো মানে ইনোসেন্ট ছিল ব্যাপারটা। মানে এখন তো কাজের জন্য, এখন সবসময় মনে হয় আমি যে গল্পটা শোনাই যদি জিদ্দা করে, বা জিদ্দা যদি আমার আবার ডাকে, এই ব্যাপারটা কেন মানুষেরও ডায়ালগস আমার, অ্যাডিশনাল স্ক্রিন প্লে আমার করা, বাজি আর রাবণ না, মানুষও আমার করা। আহ কিন্তু সেই জিনিসটার থেকে ওই মোমেন্টস গুলো কেন ভালো লাগতো আমার, মানে প্রচুর সিনেমা খালি দেখতে যেতাম খালি জিদ্দা আছে বলে। এবং তখন কি হতো, মানে এটা আমাদের সবার ক্ষেত্রেই, তখন গান মুখস্থ থাকতো, সঙ্গীত বাংলা এত গান দিত, ধুম মিউজিকে এত গান দিত। আমরা জানি প্রত্যেকটাই রিমেক সিনেমা, কিন্তু সেই রিমেক সিনেমাগুলো দেখার অপশন ছিল না তখন এত। মানে ওই অপরিচিত বা 3-4টে সিনেমা, ওই নাগার্জুনের সিনেমাটা, মাস, মানে আই মিন এক্স্যাক্টলি ডন নাম্বার 1 বা কিং নাম্বার 1, এই ধরনের সিনেমা ছাড়া অত তো অপশন ছিল না মানে দেখার, বা নেটেও আমরা অত আমাদের ঘন্টার পর ঘন্টা কোন সিনেমা কিসের কেন। আমি যখন জানতে পেরেছিলাম চিরদিনই তুমি, যে আমার রিমেক সিনেমায় খুব কষ্ট পেয়েছিলাম। কি হয় মানে ইনিশিয়ালি আমি জানতাম যে ওটা একটা অরিজিনাল কন্টেন্ট, পরে যখন জানতে পেরেছিলাম কেউই জানতাম না, হ্যাঁ কেউই জানতাম না, হ্যাঁ। তারপর যখন জানতে পেরেছিলাম, আর তখন একটা খারাপ লাগা থাকতো, কেন কি হতো মনে হতো কি, মানে এই সিনেমাটাকে এত ভালোবেসে এই সিনেমাটা তাহলে অরিজিনাল না। এটাও একটা মানে কি হয়েছে, এটা সব ইন্ডাস্ট্রিতেই হয়, সেই জিনিসটা তখন বোঝার ক্ষমতা ছিল না। কেন একজন সাধারণ দর্শক হিসাবে দেখতে যেতাম তো, একটা নিজের ইন্ডাস্ট্রির কাজ, নিজের ভাষার কাজ, ওই একটা ইমোশন থাকতো। সেরকমই জিদ্দার আমার আমার যেমন আমার মনে হতো জিদ্দার পাশে কোনো নায়িকাকেই মানাতো না, জিদ্দা এতটাই সুন্দর লাগতো স্ক্রিনে। হ্যাঁ, জিদ্দার পাশে কোনো নায়িকাকে আমার ভালো লাগতো না, মানে হয় না, মানে আমার একমাত্র শ্রাবন্তীকে আমার জিদ্দার পাশে একমাত্র খুব ভালো লাগতো। মানে আমি অল ডিউ রেসপেক্ট যতজন অ্যাক্ট্রেস আছে সবাইকে ইয়ে করেই বলছি, মানে আমার একমাত্র শ্রাবন্তীকে মনে হতো জিদ্দা শ্রাবন্তীর পেয়ারটা খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, এইরকম একটা ভালোবাসা ছিল লোকটার প্রতি। এবং সেক্ষেত্রে কি হয়, সিনেমা বলতে আমার কিন্তু জোশ বা আওয়ারা, এই সিনেমাগুলো আমার অত পছন্দের না। আমার পছন্দের খুব ছিল নাটের গুরু, খুব পছন্দের সিনেমা ছিল। আমার প্রেমী খুব পছন্দের সিনেমা ছিল, ওয়ান্টেড খুব পছন্দের সিনেমা ছিল, যেগুলো মানে যেগুলো আমার মনে হতো সিনেমার মধ্যে এমন কিছু জিনিসপত্র আছে, এটা জিদ্দাকেও ভালো লাগছে। ইভেন ক্রান্তি খুব পছন্দের সিনেমা ছিল, তা জিদ্দার প্রতি এই ব্যাপারটা ছিল। ইভেন সেম দেবদার প্রতিও ছিল। এবার দেবদা, প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, এগুলো কি হয়, মানে দেবদা জিদ্দা এরা সুপারস্টার। মানে এবার অঙ্কুশ, বনি এরা যখন এসছে, তখন না ওভাবে আমি বাংলা সিনেমা দেখতাম, কারণ আমি থাকতাম তখন বম্বে, তারপর আবুধাবি চলে গেছিলাম, হয়ে বাংলা সিনেমা দেখতাম না। অঙ্কুশের কিছু গান আমার খুব পছন্দ হতো, কেন গান কিছু টুকটাক শুনতে পেতাম। তো তখন তো ফেসবুকে এত রিলস, এত যুগ ছিল না। আর বনির ক্ষেত্রে যেমন পারবো না আমি ছাড়তে থেকে অরিজিৎ সিং এর টাইটেল ট্র্যাক, এইভাবে দেখেছিলাম। তারপরে এখানে আসা, এখানে কাজ করা, এবং প্রথম কাজই ঋত্বিকদার সাথে। ঋত্বিকদা খুব পছন্দের অভিনেতা আমার, তার সাথে প্রথম কাজ। এবং সেটা জানতে পেরেছিলাম আবিরদার করার কথা ছিল যখন ইনিশিয়ালি কথা হয়েছিল, কিন্তু আবিরদার জায়গায় ঋত্বিকদা করেছিল। তা এইটা সবই কপাল। কিন্তু হ্যাঁ, কপাল ততক্ষণই তোমার সাথ দেবে, একটা ক্রিকেট খেলার মতো। তুমি 3বার চান্স দিয়েছো, 3বার চান্স, 3টে ক্যাচ মিস হয়েছে। এবার তোমাকে সুযোগ আসে একটা সেঞ্চুরি করার, তুমি আবার 4th বার একটা চান্স দিলে আউট হয়ে গেলে, এবার দোষটা তোমার। তোমার ভাগ্য সুযোগ দিচ্ছে, সেই সুযোগটাকে তুমি চেষ্টা করো কাজে লাগানোর, এটাই। একদম একদম। দাদা, তোমার কেরিয়ারে তুমি যে কটা স্ক্রিপ্ট লিখেছো, সবকটা সিনেমায় ভিন্ন ধরনের, কোনোটার সাথে কোনোটার মিল আমি খুঁজে পাইনি। প্রায় প্রত্যেকটা সিনেমায় আমি দেখেছি এক এবং একাধিকবার, কিন্তু কিছু কিছু সিনেমা হিট হয়েছে, কিছু কিছু সুপার হিট হয়েছে, কিছু কিছু ফ্লপ গেছে, এরকম অনেক রকমের হয়েছে। ঠিক আছে, এবারে সাবজেক্ট অনুযায়ী, মানে আমাদের এখন যে বাংলার যে অডিয়েন্সটা দাদা, এখন না যে কোনো সিনেমাকেই তারা রিমেক কোনো না কোনো ভাবে খুঁজে পায়। ধরো কোনো রাইটার সেই ভেবে লেখেনি, সামাও কোনো মৌলিক গল্পই লিখেছে, স্ক্রিন প্লে যখন হচ্ছে বা যখন শুটিং হচ্ছে, কোনোভাবে যখন ডিসপ্লেটা করা হচ্ছে, কালার গ্রেড দেওয়া হচ্ছে, যেন কোনোভাবে
বলিউডের সাথে কোনো পাঠানের সাথে মিল বা কোনো সাউথের সিনেমার সাথে যে মিল কিছু একটা পেয়েছে। যেমন তোমার যে 'রাভান' সিনেমাটা, তুমি একরকম ভাবে মাসালা দিয়ে একদম জিদ্দার ফ্যান্সরা, সুপার ফ্যান্সরা যেরকম পছন্দ করে তুমি সেইভাবে স্ক্রিপ্টটা লিখে ডেলিভার করার চেষ্টা করেছো। মানে একদম ভালো করে মাসালেদার কোনো স্পাইসি বিরিয়ানি তুমি বানিয়ে সার্ভ করেছো দর্শকদের জন্য। সেই দর্শকটা দেখে জিদ্দার ফ্যান্সরা তো খুব ভালোভাবে তারা খেয়েছে। সিনেমাটা নিয়ে প্রচুর একটা ক্রাউড দেখা গিয়েছে, সুপারহিট হয়েছে সিনেমাটা। প্রচুর সিঙ্গেল স্ক্রিন হলগুলোয় চলেছে। এমনকি দেখেছি 'রাবণের' সময় যে অনেক সিঙ্গেল স্ক্রিন হল গ্রামের দিকে বন্ধ হয়ে পড়েছিল। সেই 'রাবণটার' জন্য কিন্তু অনেক সিনেমা হল চালুও হয়েছিল। রিলিজ হওয়ার অনেকদিন পরেও সেখানে চলছিল। কিন্তু সমালোচকদেরও কিন্তু অভাব হয়নি। যারা অ্যাকচুয়ালি ক্রিটিক হয়, ঠিক আছে? যারা ক্রিটিসাইজ করে যেকোনো ভালো জিনিসকে, এই যে তাদের সমালোচনা যে কিছু মিল পাওয়া যায়, একটু সাউথ ব্যাপার, জিতকে কেন বড় চুল করা হলো, ওরকম একটু ওইরকম যেন একটা ফ্লেভার পাচ্ছি। বাঙালিয়ানাটা মিসিং। মানে জিদ্দাকে আমরা সাথী দেখে বড় হয়েছি, আমরা প্রেমী, সঙ্গী, শুভদৃষ্টি, বন্ধন এই সমস্ত জিনিস দেখে বড় হয়েছি। পরবর্তীকালে যুদ্ধের কথাও যদি বলি, আওয়ারা, দিওয়ানা এরকম টাইপের। বাট 'রাবণটা' যেন ওরকম বড় চুলে ফার্স্ট টাইম জিদ্দাকে ওরকম বড় টাইপের চুলে, কানে দুল পড়া, ওরকম ভুরুটা কাটা টাইপের, মানে মানে ডবল রোল টাইপের, ঠিক আছে? গোঁফ-টোপ করা, মানে আলাদা একটা যেন এরা। মানে একটা সুপারস্টারের মতোই ওইরকম ডায়লগ দিচ্ছে, ধোঁয়া-টোয়া বেরোচ্ছে। এবার একাধারে কি হচ্ছে, একটা কোনো ভালো ছবি ফ্যান্সদের জন্য, মানে কোনো সুপারস্টারের তো একটা ইচ্ছা থাকে যে ফ্যান্সরা কি চাইছে, কোন জিনিসটা আমার দেখতে চাইছে, সেরকম একটা ডেলিভার করা। সেখান থেকে তোমার স্ক্রিপ্টটা পুরো ম্যাচ হয়ে গেছিল। তার সত্ত্বেও কিন্তু 'রাবণ' সিনেমাটা কি সমালোচনা হয়েছিল। এই ব্যাপারটাকে কি বলবে যে অতিরিক্ত বেশি আমরা কি সাউথ, বলিউড নির্ভরশীল হয়ে না, পড়ছি? আমি এটা দুটো দিক দিয়ে বলি। প্রথম কথা হচ্ছে, যে কটা সিনেমা তুমি নাম বললে, যে কটা সুপারহিট সিনেমা, প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম রিমেক। কোনোটায় হুম, বাঙালিয়ানা আলাদা করে ঢোকানো হয়নি। এই কথাটা আমি না, বিশ্বাসই করি না। যে কোনো একটা সিনেমা তুলে বলো যে এই সিনেমাটার সাথে এই সিনেমাটার রিমেক, কিন্তু নতুন করে স্ক্রিপ্ট লেখা হয়েছে, হয়নি। সবকটা ফ্রেম টু ফ্রেম রিমেক করা হয়েছে। এই কথাটা আমি বিশ্বাসই করি না যে বাঙালিয়ানা গোজা হয়েছে। বাংলায় কথা বলে তো বাঙালিয়ানা ঢুকবেই। এটা কোনো হুম, সিনেমার ক্ষেত্রে হয়নি। তুমি যে কোনো সিনেমা তুলে দেখাও আমায় যে এই সিনেমাটা দেখে এই রিমেক হয়েছে। ফর এক্সাম্পল ধরো, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই। আহ, ধরো বিক্রম বেদা মানে আমাদের যে সাউথের বা এটার মধ্যে হুম, কিন্তু কিছুটা হলেও চেঞ্জেস করা হয়েছে, ইয়ে করা হয়েছে, সবকিছু করা হয়েছে। কিন্তু এন্ড অফ দ্য ডে রিমেকই আজকে রিমেক চলছে না। এর কারণ হচ্ছে রিমেকে একটা অদ্ভুত নেগেটিভিটি আছে, এটা আমিও না বিশ্বাস করি। এর কারণ হচ্ছে, আজকে এই যে লম্বা চুল, ভুরু কাটা, লম্বা দাড়ি, এটা কেন আমরা প্রথম করলাম না? কেন আমাদেরও না রাইট, কিছু আমাদের প্রবলেম আছে। আমি যদি কোনো অ্যাক্টরকে গিয়ে, মানে আমি হয়তো, তো ধরো আমার ক্ষমতা নেই, আমি ধরলাম আমি এমন একজন, তার অনেক ক্ষমতা, সে একটা এমন স্ক্রিপ্ট লিখেছে, যে স্ক্রিপ্টটাই গিয়ে আমি বললাম একজন অ্যাক্টরকে যে আপনাকে প্রথম থেকে শেষ সিন অব্দি একটা নোংরা শার্ট, একটা লুঙ্গি পরে কাটাতে হবে, মেকআপ করা যাবে না, নো মেকআপ লুক হবে একটা, চাপ দাড়ি থাকবে, লম্বা চুল থাকবে, দেখলে নোংরা লাগবে। আমি তোমায় বলে দিচ্ছি, যতক্ষণ না সেটা কোনো রেফারেন্স থাকছে, সে অ্যাক্টরকে রাজি করানো খুব মুশকিল হয়ে যায়। তার রাইট। মানে পুষ্পাটা যখন হবে, তখন হয়তো মনে হয় পুষ্পার মতো সিনেমা এখানে কেন হচ্ছে না, রাইট? এটা কিন্তু ঠিক, ঠিক। অনেকের ক্ষেত্রেই, অনেকেই এই একটা ইমেজ ধরে রাখার চেষ্টা করে, অনেকেই ইয়ে করতে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে, পুষ্পা যদি আজকে, আমি আবারও বলছি, এটা লেখার আমার ক্ষমতা নেই, ঠিক আছে? পুষ্পা যদি আমি প্রথম লিখতাম, আমি একজন অ্যাক্টরকে কনভিন্স করতে আমার অনেক সময় লাগতো। কারণ সেই জিনিসটা আদৌ চলবে কিনা, সেইটা নিয়ে প্রোডাকশন হাউস থেকে শুরু করে অ্যাক্টর অ্যাক্ট্রেস সবার একটা কোয়েশ্চেন মার্ক থাকতো। এটা কিন্তু আজকে ধরো এই যে ফ্যামিলি ড্রামা আমরা বলি, আজকে শিবুদাও কিন্তু ইনিশিয়ালি যে ভাই কাজ শুরু করেছিলেন, প্রত্যেকটা সাকসেস পাননি তিনি। এটা একটা প্রসেস, ধীরে 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 নিজেরা ওনার একটা, ওনাকে নিয়ে কমপ্লেন আসে না। ওনাকে নিয়ে আজকে ফ্যামিলি ড্রামা বলা হতো, উনি রক্তবীজ করলেন, রাইট? উনি আজকে বহুরূপী নিয়ে আসছেন। কমার্শিয়াল সিনেমা তো এটা। তা আমাদের একটা জিনিস বুঝতে হবে, আগে আমাদের 100 জন ফ্যান ছিলেন। এই 100 জন ফ্যানের মধ্যে 100 জন ফ্যানই যে জিনিসটা দেখছে, সেই জিনিসটা ফ্রেশ, সেই জিনিসটা তারা আনন্দ পাচ্ছে, তার পছন্দের লোকটাকে সামনে অ্যাকশন করতে দেখতে, নাচ করতে দেখছে, গান করতে দেখছে। আজকে এই 100 জনের মধ্যে 30 জন বিভিন্ন ধরনের সিনেমা দেখে ফেলেছে।
এবং তারা দেখতে পাচ্ছে যে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব কিছু কালচার আছে, সেই কালচারের ওপর সিনেমা হচ্ছে। এবার যখন এই 30 জন তার হিরোরই সিনেমা দেখতে আসছে, সেই সিনেমায় না সে এইটা বিশ্বাস করতে পারছে না যে এই ক্যারেক্টারটা কি কলকাতা থাকে, এই ক্যারেক্টারটা কি পশ্চিমবঙ্গে থাকে, এই ক্যারেক্টারটা কি আদৌ মানে মনে হচ্ছে বাঙালি, এই জিনিসটা সে কোয়েশ্চেন করা শুরু করছে। আমি কিন্তু কে ট্রোল করছে কে হাসাচ্ছে দেখো ট্রোল করাটা কি হয়, ট্রোল করাটা না আমিও খুব মজা করতে ভালোবাসি। হ্যাঁ, ট্রোল করা মানে কাউকে আমি কালো বলবো না, বডি শেমিং করবো না, ঠিক আছে, আমি এমন কিছু বলবো না যেটা তাকে ছোট করে। হ্যাঁ, তাকে হয়তো এমন একটা মজার কথা বললাম, কেউ হয়তো স্পেলিং ভুল লিখেছে এবং সেই স্পেলিংটা এমন একটা জিনিসের ভুল লিখছে, তাকে সেইটা আমি শুধরে দেওয়ার জন্য তার সাথে আমি হয়তো একটা মজা করে কথা বললাম। কিন্তু তুমি দেখবে আজকে যে কোনো ইউটিউবার হোক, যে কোনো হোক, তাদের ম্যাক্সিমাম ভিউজ আসে কোনো একটা কিছুতে রোস্ট করলে। কারণ না রাইট। প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের অপমান, আরেকটা মানুষকে ছোট করা, এটা আনন্দ পায়। তুমি আগে রাস্তায় কোনো সময় দেখবে না একজন একজন ভিখারি বসে আছে, তাকে অনেকক্ষণ ধরে কেউ একটা দেখছে, দেখে না কেউ, ভিখারি তো বসবেই, এটা স্বাভাবিক। একটা মারপিট হলে দাঁড়িয়ে যায় লোকে, এ ওকে মারছে, যতজন না থামাতে যায় তার থেকে বেশি লোক মজাটা দেখে। তা এরকম কাউকে ছোট করা, কাউকে এতে মজা থাকে, তা সেই তারা সমালোচনা যদি হয়, একটা 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 ক্রিটিসিজম হচ্ছে, এটা তোমায় নিতে জানতে হবে। আজকে কেন রাবণ নিয়ে 4টে কোয়েশ্চেন আসছে, রাবণ হিট ফ্লপ পরে দেখো, হিট অনেক সিনেমা আছে, মানে আমি বলছি চেন্নাই এক্সপ্রেস সুপার হিট সিনেমা, কিন্তু চেন্নাই এক্সপ্রেস কিন্তু হয়তো শাহরুখের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি না, রাইট? সেক্ষেত্রে হয়তো দিলসে আসবে। এর কারণ আছে, কিছু জিনিস হয়তো মজা পেয়েছে, এই পেয়েছে, কিন্তু সিনেমার ভেতর থেকে হয়তো সেই রকম কিছু একটা এক্সপিরিয়েন্স নিয়ে বেরোলাম না, যেটার জন্য বারবার সিনেমাটা আমি দেখবো, একটা রিপিট ভ্যালু ক্রিয়েট করবে। আমার মনে হয় যে কমার্শিয়াল সিনেমাটা এখন না, মানে এটা সবাই বলে না রাইটার নেই, এই নেই, আমাদের এই কমার্শিয়ালের জন্য কিছুই নেই, সবকিছুর দরকার আমাদের। অভিনেতা অভিনেত্রী নিয়ে আমি কথা বলছি, তারা তো যেরকম বলা হবে সেরকম করা হবে। একজন পরিচালকেরও তো ভিশন দরকার। একদম। আজকে আজকে সালারের যে কোনো সিন তুমি তোলো, মা না বললেও মারবে না সালারে, আমাদের Right. প্রভাস। প্রভাস। এইটা তো তুমি বাংলা সিনেমা অন্তত 1.5 লাখ তুলে আনতে পারবে, যেখানে মা শপথ দিয়েছে যে গায়ে হাত তুলবি না বাবা। সেম সিন হচ্ছে 2023 সালেও। তার মানে কিভাবে এক্সিকিউট করছে একজন পরিচালক, সেইটা একটা ব্যাপার। এবার হ্যাঁ, রুটেড সিনেমা, এখানে আমাদের না কিছু প্রবলেমও হয়। অনেক সিনেমা হয় যারা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে, দেখবে যে কোনো এই দেবরা দেখো, তুমি সালার দেখো, কেজিএফ দেখো, এইগুলো যেই তুমি বাংলায় করতে হবে না, এগুলো আর না সেটা বিশ্বাসযোগ্য না ব্যাপারটা। বাংলায় তোমার একটু কমার্শিয়াল করতে হলে একটু ভাবতে হবে, এটা আমি ইনক্লুডিং মি বলছি। মানে কি হয়, মানে আমাদের প্রত্যেকটা সিনেমা স্ক্রিপ্টের পিছনে না বেশ কিছু রেফারেন্স থাকে, যে রেফারেন্স গুলো সিনেমা থেকে দেখা আমাদের, এটা সিনেমা থেকে Right. দেখা, ঠিক আছে? কেন এই যে আমি মিঠুন চক্রবর্তী বলছি, তোমার কেন তুলকালাম মনে আসছে, তোমার কেন বারুদ মনে আসছে? তুমি কিন্তু একবার প্রজাপতির নামটা নিচ্ছ না, তুমি কিন্তু বারবার বারুদ তুলকালাম ফাটাকেষ্ট, যে প্রত্যেকটাই রিমেক সিনেমা। কিন্তু মিঠুন দাকে আমি ওভাবে দেখে বড় হয়েছি, রাইট? কিন্তু আজকের ডেটে একদম। যখন আমি একটা নিউ এজ কমার্শিয়াল সিনেমা করব, সেখানে আমি ওই জিনিসটা রাখা হয়তো পসিবল হবে না। হ্যাঁ, কিন্তু আমি যদি অন্যভাবে প্রেজেন্ট করে, ধরো শাস্ত্রী, সেভাবে যদি একটা দেখে মনে হয় যে এই লোকটা বাঙালি, এই লোকটা পাশের বাড়ি ঝগড়ার সময় এমন একটা কথা বললো, সেই কথাটাই যদি হলে হাততালি পড়ে, এইটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা হয়ে গেল। কারণ এই লোকটা আমার বাবার মতো একজন, বা আমার কাকার মতো একজন লোক, সে একটা এমন ঝগড়ায় এমন একটা কথা বললো যে আমার আমার শুনে খুব আনন্দ লাগলো, যে এইটা হয়ে গেল কমার্শিয়াল, রুটেড হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এটাও সত্যি যে আমাদের এখানে যেরকম ওখানে বিভিন্ন ধরনের যেমন মাইথোলজিক্যাল প্রচুর গল্প হয়, আমাদের না এটা পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব না, এটা হয় না। ওই রেফারেন্স একদম। গুলো সত্যি কথা সাউথেরই ভাল লাগে। এখানে তুমি জোর করে করে দেখো, ওইগুলো চলে না। মানে চলে না মানে কি, বাঙালি দর্শক খুব ইন্টেলেকচুয়াল, বাঙালি দর্শক ওরকম না। বাঙালি দর্শক ওরকম রাইট। না যে সিনেমা হলে বালাজির ছবি দেখালো সে প্রণাম করলো, এটা বাঙালি দর্শক করে না। বাঙালি দর্শক খুবই শিক্ষিত দর্শক, তাকে তুমি এইগুলো দিয়ে ভোলাতে পারবে না। তাকে তোমার এইটা আনতে গেলে এমন ভাবে আনতে হবে। বাঙালি দর্শক, আমি সত্যি কথা বলছি, আজকের দিনে যদি রং দে বসন্তীর মতো একটা গল্প হয় বাংলা সিনেমায়,
তারা তালে কানেক্ট করবে। এবার দেখো রং দে বসন্তের মতো গল্প কেন বললাম, আজকে সিচুয়েশনের সাথে ওইরকম একটা সিনেমা কিছুটা ম্যাচ করছে, বুঝতে পারছো? কিন্তু সেই লেখার ক্ষমতা বা সেই পরিচালনা করা ক্ষমতা বা এতজন ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসের আমাদের বেঙ্গলে অভাব আছে। তাই সমালোচনা যারা করছে, কিছু লোকের সমালোচনা এখন কি হয়, এখন সমালোচনাও তো কে কাকে ভালো বলে কে কাকে খারাপ বলে সেটাও তো কিছুটা আহ বন্ধুত্ব, সম্পর্ক এইসবের উপর ডিপেন্ড করে। এবং সম্পর্ক বিভিন্ন রকম সম্পর্ক হয়। সেটা হয়তো খালি হাই হ্যালো সম্পর্ক হয়, সেটা হয়তো একটা ট্রানজাকশনের সম্পর্ক হয়, যেভাবে হয়। সবকিছু আজকে কোনো কিছুই না অন্যায় না। তুমি আজকে একটা কাজ করছো, এই কাজটার পিছনে তোমার যদি 3 বছর কাজ করে ইনকাম হয় 0, তুমি এই কাজটা করবে? না, না, না। তুমি তো চেষ্টা করবে একটা কাজ থেকে কিভাবে ইনকাম করা যায়। প্রত্যেকে করছে, সেটা অন্যায় না। সে না, না। সেভাবে ইনকাম হচ্ছে। এবার সেখানে এটাও তো একটা এটা একটা মার্কেটিং, এটাও তো একটা প্রমোশন। একটা সিনেমার পজিটিভ কথা বলা, একটা সিনেমার নেগেটিভ কথা বলা, সবকটাই প্রমোশন। ঠিক আছে? কিন্তু এন্ড অফ দ্য ডে আবারও বলছি, সমালোচনা আগেও হতো, সমালোচনা আজকেও হবে। আমার মনে হয় সমালোচনা কে কি বলছে সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে, দর্শক যদি রিজেক্ট করতে থাকে তার মানে প্রবলেম আছে। আর সেটা কিন্তু আমাদের কমার্শিয়াল সিনেমা হয়েছে। দর্শক রিজেক্ট করছে, দর্শক দর্শক বলছে যে ঠিক, কিন্তু এটা এটা কলকাতার গল্প না। এই জিনিসটা দর্শকের মনে ঢোকা শুরু করছে। এর কারণ হুম, হচ্ছে দর্শক যখন একটা মালায়ালাম সিনেমা দেখছে, তখন সে প্রত্যেকটা ঘটনা বুঝতে পারছে যে হ্যাঁ ওখানে এরকমই হয়। কিন্তু আমাদের যখন এখানে সিনেমা দেখছে তারা মিল পাচ্ছে না, তারা বুঝতে পারছে না যে এই লোকটা এরকম করতে পারে, এই লোকটা হতে পারে না, এই লোকটা এরকম, মানে আমাদের এখানে একজন ডন ঘুরে বেড়াচ্ছে, এগুলো হতে পারে না, পুলিশ ঠেঙিয়ে শেষ করে দেবে এখানে যদি এইগুলো ইয়ে হয়। এই হয় এমন ভাবে বানাতে হয় যাতে বিলিভেবল হয়, যাতে মনে হবে সত্যিকারের এই জিনিসটা হয়েছে। এখানে তো হুব্বা সিনেমাটা হলো, সেইভাবে যদি বানানো হয়, এবার সেই হুব্বার রোলটাই যদি আমাদের কোনো সুপারস্টার করছে দেখা যায়, তখন কিন্তু সিনেমাটা কমার্শিয়াল হয়ে গেল, সিনেমাটা ফ্যানদের কাছে এলো। এবং সমালোচকরা নেগেটিভ সমালোচনা করলেও এই ধীরে ধীরে নেগেটিভটা কিন্তু পজিটিভ হতে থাকবে। গল্প যখনই একদম। এটা দেখো, আমি রাইটার হয়ে নিজে এত কথা বলছি, এর কারণে কি হয়, আমি এই গল্পটা নিয়ে এত ইজি না যে একটা প্রোডাকশন হাউস রাজি হবে সেই গল্পটা করার জন্য। কারণ এই গল্পটা আগে 10 জন চেষ্টা করেছে এবং সেখানে সাকসেস তারা পায়নি। আমি কে যে সাকসেস আমি এনে দিতে পারবো? তার মানে যেটা এখন চলছে সেই জিনিসটা যদি তুমি ডান দিক বাদিক করে একটা কিছু করতে পারো, সেখানে হয়তো প্রডিউসার আসবে। এটা তো প্রডিউসারেরও দোষ না। তোমাকে না, আজ তুমি সারাক্ষণ রিলস দেখছো, তোমাকে কাকে একটা খাবার দোকান খোলার কথা বলা হলো, তুমি কোন খাবার দোকানটা খুলবে? তোমার কি মনে হয় কোনটা খুলতে চাও তুমি? যেটা সবচেয়ে বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং এ থাকবে সেটাই। সেটা বিরিয়ানি। বিরিয়ানি। একদম, 100টা দোকান দেখলে 80টা বিরিয়ানির দোকান দেখো। তা এবার একদম। যখন আজকে যখন প্রডিউসার আসছে, সে কেন ফ্যামিলি ড্রামা চাইবে না? একটা বেসিক একটা অডিয়েন্স তো ঢুকছে, তারা তো টাকাটা রিটার্ন দিচ্ছে, বেসিক একটা টাকা। এবার এই এই একদম। ধরনের সিনেমা টিভিতেও বিক্রি হচ্ছে। তা এটা মানতে হবে, যতক্ষণ না তুমি চেঞ্জ করতে পারছো ততক্ষণ তোমায় মানতে হবে, সমালোচনাও শুনতে হবে, তোমায় এভাবে এগোতে হবে। আচ্ছা, আচ্ছা। একদম দাদা। একটা সেফ গেম খেলার যে ব্যাপারটা এবং তুমি যেটা বললে যে রিয়ালিস্টিক আমাদের চারপাশে যেটা ঘটছে, যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো নিয়েই যখন গল্পটা হচ্ছে তখন সাধারণ দর্শকরা, সাধারণ মানুষরা তাদের সাথে রিলেট করতে পারছে। দেন তারা হলে গিয়ে সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। আগে যেটার ব্যাপার ছিল, আগে একটা হিরোইজম ব্যাপার ছিল। মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ প্রথম চ্যাটার্জি কথা, মানে আগে আগে আমাদের প্রত্যেকের ঘরে একটাই টিভি ছিল। সেই একদম। টিভিতে একটা টাইম ছিল, যে টাইমটায় হুম, এই টাইমে বাবা খবর দেখে, এই টাইমটা বাড়ির মহিলারা সিরিয়াল দেখে, এবং সেখানে হয়তো পুরুষেরাও দেখছে, এরকম না খালি বাড়ির মহিলারা দেখছে। রাত 9টা 9:30 পর থেকে কি হতো, ওই ক্রাইম পেট্রোল, সিআইডি, সেগুলো আমরাও দেখতাম, রাইট? মানে এটা একটা একদম। বেসিক ইয়ে ছিল। আর গান টান এই ম্যাক্সিমাম জিনিসগুলো চলতো সকালের দিকে। কেন কি হতো, মানে বাড়িতে বাবা আছে, ফুল ভলিউমে বাংলা গান শুনছি আমি, হ্যাঁ, এই জিনিসটা তো হতো না। কেন সেই বাংলা গানের শোনার চক্করে আমার রেজাল্ট কেন ক্লাস 9-এ খারাপ হয়েছে সেটার জন্য আমার বকা খেতে হতো। এই ব্যাপারটা ছিল, তা একটা সবার ঘরে ঘরেই ব্যাপারটা ছিল। এবং সেখানে একটাই উপায় ছিল সিনেমা হলে যাওয়া। কারণ সিনেমা হল একটা আনন্দ দিত তোমায়। সিনেমা হলে একটা আনন্দ দিত কেন, সিনেমা হলে যাচ্ছ, একটা অটো করে চলে গেলে, বা যারা ট্রেন লাইনে করে হয়তো ব্যারাকপুর এসে নেমে একটা সিনেমা ঢুকলো, একটা সিনেমার টিকিট 30-35 টাকার টিকিট, সেখানে একটা 10 টাকা চিপস কেনা যায়, 15 টাকার প্যাটিস কিনতে পাওয়া যায়, ঠিক আছে, বাইরে কোল্ড ড্রিঙ্কস বসছে, সব বিয়ে বসছে। এই পুরো খরচাটা 100 টাকার মধ্যে তুমি একটা মানে ফুল টু আনন্দ নিয়ে
একদম মানে এটার মধ্যে এত বাজে সিনেমাও দেখলে তুমি, কিন্তু তার মধ্যে না এত নেগেটিভ ব্যাপার ছিল না। এবার আজকের ডেটে সিঙ্গেল স্ক্রিনে তো তুমি সুস্থ লোক বসতে পারে না, সিঙ্গেল স্ক্রিনে কি হচ্ছে কেন হচ্ছে গরম নেওয়া যায় না জিনিসটা। আর সিঙ্গেল স্ক্রিন আমি বলছি মানে আমি সিঙ্গেল স্ক্রিন বলতে আমি মিনারে কয়েকটা সিনেমা দেখেছি, বিজুলিতে দেখেছি, সেইগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিন ঠিক না, মানে সেগুলো কিন্তু এসি আছে, সাউন্ড ভালো, সেগুলো তো ভালো হল আমি বলছি। কিন্তু সিঙ্গেল স্ক্রিন বলতে আমি যেগুলো বোঝাতাম, ধরো আগে আমার এখানে ছিল রাগিনী সিনেমা হলটা ছিল যেটা সিঙ্গেল স্ক্রিন ছিল, বা ধরো দর্পণা সিঙ্গেল স্ক্রিন ছিল, সেইগুলো আজকের যেটা ঢোকা মানে কোনো মানুষই ঢুকতে পারবে না সেটা। 2 নম্বর একটা সিনেমা মাল্টিপ্লেক্সে দেখা মানে যাতায়াত সবকিছু মিলে একটা বেয়ার মিনিমাম 500 টাকার খরচা আছে, ভেতরে কিছু খেলাম না ধরো, সেইখানে মানুষ 10টা সিনেমা বেরো 10টা দেখতে তো যাবে না, সে চুজই হয় তার পছন্দের হিরো সিনেমা দেখতে যাচ্ছে। এবং এই এই সংখ্যাটা ধীরে ধীরে কমছে, এবং এই সংখ্যাটা না আজকে ট্রেলার দেখে না একটা আইডিয়া করতে পারছে যে এই সিনেমার ভেতরে এমন কি মাল মশলা থাকতে পারে যেটার জন্য সিনেমাটা যাব। এই আইডিয়াটা মানুষের কাছে ক্লিয়ার। কেন এখন আমরা এত ধরনের ট্রেলার দেখি, এত ভালো ভালো কন্টেন্ট দেখি, একটা আজকে ধরো শাস্ত্রী দেখে সিনেমার গল্প টল্প সব ছেড়ে শাস্ত্রী দেখে মানুষের প্রথম আনন্দ হচ্ছে যে আবার মিঠুন দাকে ভয় দেখতে পাবো, এইটা হচ্ছে প্রথম আনন্দ, রাইট? আর আর পরে কি আছে, কে কে গল্প লিখেছে, কে পরিচালনা করেছে, কে এইসব অনেক পরে, আগে হচ্ছে কে আছে এবং তাকে আমরা কি রূপে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে প্রথম কারণ। আমি বলছি এরকম যেমন বহুরূপী ট্রেলার দেখে কি হয়, আমরা বুঝতে পারছি একটা এমন গল্প আছে যে গল্পটা ইন্টারেস্টিং হবে, মানে এত এত মানে ইজি না। বা কালকে টেক্কার ট্রেলার দেখো, টেক্কার ট্রেলার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি ছিল, যে সৃজিত মুখার্জির তো ডায়ালগস সবচেয়ে ভালো লেখেন উনি, এবং সেই ডায়ালগস এর মধ্যে যেটা আমাদের একটা প্লাস পয়েন্ট, যেটা আনন্দ লাগে, অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে যেটা ডায়ালগের মধ্যে, যেটা 22শে শ্রাবণ থেকে শুরু হয়েছে, যে স্ল্যাং গুলো আমরা সবসময় ইউজ করি সেটা আমরা চট করে স্ক্রিনে মানে তিনিয়ারি কথা ছাড়া আমরা দেখিনি খুব একটা। তিনিয়ারি কথা আমরা ম্যাক্সিমাম মোবাইলে দেখেছি, রাইট, বা কম্পিউটারে দেখেছি, ইউটিউব থেকে। এই 22শে শ্রাবণে যখন ট্রেন্ডটা শুরু হলো, এইটা তো উনি এনেছেন, এবং সেইটা যখন আমরা দেবদার মুখ থেকে কিছু এরকম শুনতে পাচ্ছি, সেটা আমাদের একটা মজা দেয়। কেন ব্যাপারটা কি হয়, হিরো মানে কি হয়, হিরো তো আমি যেটা করতে পারি না হিরো সেটা স্ক্রিনে করছে আমার মতোই একজন, তাহলে এই কানেকশনটা হচ্ছে এই পুজোর 3টে সিনেমায় কানেকশনটা আছে, এটা একটা প্লাস পয়েন্ট সবচেয়ে। তা এই জিনিসটা রাখতে হবে, মানুষ কানেক্ট করতে পারলে। তুমি লিখে রাখো আজকে শাস্ত্রীতে কথার কথা বলছি 100টা লোক বেশি যাবে, আবার যদি এরকমই একটা রুটেড গল্প যেটা মানুষ কানেক্ট করতে পারছে, এবং আগের সিনেমাটাও যদি চলে থাকে, মানে যেটা যেটা রক্তবীজের পরে বহুরূপীর প্লাস পয়েন্ট, তুমি কিন্তু সেখানে আরো 200টা লোক বেশি যাবে। এইটা হচ্ছে মানুষ বুঝতে পারছে যে এই চেষ্টাটা অনেস্ট চেষ্টা। তাই এইটা একটা আমাদের সবারই প্র্যাকটিস করা, একটা ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে সবাইকেই বুঝতে হবে। এই জন্যই কি হয়, আমি অনেক সময় শুনি যে রাইটার এই করেছে, রাইটার কি একটা স্ক্রিপ্ট লিখে ডিরেক্ট শুটিং স্পটে যায়? এটা হয় কখনো? হয় না। রাইটার একটা জিনিস লেখে, সেটা ডিরেক্টর শোনে, ডিরেক্টর অ্যাপ্রুভালের পরে একটা শোনে, প্রডিউসার রাজি হয়, এই একটা অনেক বড় প্রসেস। তার মানে যদি রাইটার ফেল করে, তার মানে যে পুরো ইউনিটটা কাজ করছে তাদের কারোরই জ্ঞান নেই, তাহলে অ্যাপ্রুভ হলো কেন জিনিসটা? তো ব্যাপারটা হচ্ছে একটা এটা ট্রানজিশনের মধ্যে আছি, এটা সবাই আছে, এবং তার মধ্যে এখন ফ্যামিলি ড্রামা যেহেতু ওয়ার্ক করে, ফ্যামিলি ড্রামার প্রতি একটা প্রডিউসারদের একটা ভরসা আছে, যেহেতু এখন ব্যোমকেশ ফেলুদা ওয়ার্ক করা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর কমার্শিয়াল যেটা আমরা ভাবছি সেটা অত ইজি না ওয়ার্ক করা, একটু টাইম লাগবে, সেটার জন্য এমন কিছু কাজ আনতে হবে যেটা হয়তো নতুন কিছু দেবে আমাদের, এটাই। একদমই দাদা, তোমার শাস্ত্রী সিনেমায় যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, গল্প তো তুমি যেটা বললে পরের কথা, মিঠুন চক্রবর্তীর যে গানটা, মানে মিঠুন চক্রবর্তীর নামের টিকিট ব্ল্যাক হয়, নামের টিকিট কাটে, মানে নামটা একটা ব্র্যান্ড, তো সেটা তোমার লাইফ একটু কেটে কেটে যাচ্ছে, আমি না কথাটা পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি, একটু কেটে যাচ্ছে, আরেকবার একটু বলবে? আচ্ছা, এখন ক্লিয়ার আছে দাদা? এবার ক্লিয়ার আছে, বলো। আচ্ছা আচ্ছা, মিঠুন চক্রবর্তী এই যে নামটাই একটা ব্র্যান্ড, ঠিক আছে। যে মিঠুন চক্রবর্তীর নামের টিকিট ব্ল্যাক হয়, যে মিঠুন চক্রবর্তীর নামের টিকিট কাটে, ঠিক আছে, পয়সা খরচা করে, তো তোমার সিনেমা গল্প কি হবে, কি লিখেছো সেটা পরের ব্যাপার, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য বহুদিন পরে আর মানুষ যাচ্ছে, এবং
যেটা ব্যাপারটা ট্রেলারটা দেখি যা ডায়লগ গুলো আমরা দেখতে পাচ্ছি হলে তো এমনি মানুষ যাবে, এটা কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, সেই দিক থেকে দাঁড়িয়ে এবং যে তুমি লিখেছো যেটা একদম কিন্তু অন্যরকম কনসেপ্ট, এরকম রোলে মিঠুন চক্রবর্তী আগে কখনো দেখিনি, আমার তো মনে পড়ছে না। এবং বিজ্ঞান বনাম শাস্ত্রী মানে যেটা আর কি তুমি যেটা সায়েন্স, বানিয়েছো আর কি বিজ্ঞান জ্যোতিষবিদ্যা বনাম জ্যোতিষ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একদম। হ্যাঁ, তো এটা অনেক না, এখানে রকমের কি অনেক ছিল, আমার কারোর কাছে অনেক রকমের আমি রেসপন্স যখন হয়েছে। ইনিশিয়াল স্ক্রিপ্টটা করেছিলাম, তারপরে আমাদের সাথে অরিত্র আসে। অরিত্র পুরো স্ক্রিপ্টটা শোনে এবং অরিত্র তখন এই পয়েন্টটা দেয় যে আমি ইনিশিয়ালি স্ক্রিপ্টে এই ব্যাপারটা রাখিনি। অরিত্র তখন এই জিনিসটা আমাকে বলে। তখন প্রতিকৃত এই জিনিসটা সৌমের সাথে আলোচনা হয়, সবকিছু হয়। হওয়ার পরে আমরা সেই হিসাবে একটা স্ক্রিপ্ট লিখি। এবার ব্যাপারটা কি হচ্ছে, কেউ একটা বললো ইনস্ট্যান্ট একটা স্ক্রিপ্ট আমরা রেডি করে ফেললাম, এরকম তো না। সেটা করার পরও যখন শোনালাম তখন তাদের ভালো লাগছে না, কেন প্রথম যখন শুনিয়েছিলাম তখন তারা খুবই পছন্দ করে সব করেছে, কিন্তু কি হয়, ওই যে বললাম পছন্দ হচ্ছে মানে সিনেমা হিট হবে এরকম তো না, কিছু নিশ্চয়ই ভুল হচ্ছে, আগের কাজটা কেন চললো না, তাহলে এই প্ল্যানটার জন্যই তো বারবার লেখা। তখন আবার আমি অরিত্র বসলাম, এই করলাম ওই করলাম, চেঞ্জেস করলাম, এই করলাম, ৩-৪টে পরে তারপরে একটা এমন জায়গায় দাঁড়ালো যখন মনে হলো ভাল লাগছে। কিন্তু যখন আবার মিঠুনদার কাছে গেলাম তখন মিঠুনদা আবার ৪টে এমন পয়েন্ট দিল, আমরা দেখলাম পুরো স্ক্রিপ্ট আবার নষ্ট হয়ে যায়। মানে কি হয়, মানে ধরো হঠাৎ করে একটা এমন জায়গায় এমন একটা জিনিস আনতে বললেন যেটা আনতে গেলে আমায় প্রথম থেকে চেঞ্জ করতে হবে জিনিসটা। তো তখন না একটা মানে কি হতো, মানে যত সিনেমা লিখি, মানে হয়তো আমি ৩০-৩৫টা সিনেমা লিখে ফেলেছি, কিন্তু মনের মধ্যে তো একটা সিনেমা অ্যানাউন্সমেন্ট মিঠুন চক্রবর্তীর সাথে, এটা তো একটা একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছেই করছে। ওটা যত ডিলে হচ্ছে তত না ধৈর্য হারাচ্ছি। তখন না মনে মনে তো ভাবতাম, এই যে শুনি এক একটা স্ক্রিপ্ট লোকে ৩ বছর ৪ বছর ধরে লেখে, হ্যাঁ মানে তাহলে মানে এইটুকু আমি ধৈর্য ধরতে পারছি না, মানে একটা মনে হচ্ছে কি যে লিখে নিয়ে যাই অ্যাপ্রুভ যেন হয়ে যায়। বাট ইটস নট দ্যাট ইজি, কেন ওটা মিঠুন চক্রবর্তী, উনি একদিনে রাজি হবেন না। উনি সিনেমায় রাজি হয়ে গেছেন, স্ক্রিপ্টে তো রাজি হতে সময় লাগবে ওনার। উনি তো ওয়ান লাইনারটা শুনেছেন, পুরো স্ক্রিপ্ট শুনতে গিয়ে উনি 10টা পয়েন্ট বলছেন। সেই করে 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 যখন জিনিসটা তৈরি হলো, যখন জিনিসটা দাঁড়ালো, এবার এইবার আমার কাছে জিনিসটা ক্লিয়ার ডে ওয়ান থেকে ছিল যে এই কথাটা মিঠুন চক্রবর্তী বলবে। এই কথাটা মানে আমি আমি নর্মাল মানে একটা লাইন মিঠুনদা যদি বলে, মিঠুনদা এই যে চুপ বলছে ট্রেলারে, এই চুপটা শুনলেই মনে হচ্ছে এটা একটা ডায়ালগ। চুপ তো কোনো ডায়ালগ হতে পারে না। এটা যে কোনো, এটা তুমি দেখবে যারা ডায়ালগ, ধরো সলমান খান স্বাগত নেই করে আপ হামারা, এটা তো কোনো ডায়ালগ না, কিন্তু ওটা তো ভাইরাল, ওটা তো ভাইরাল ডায়লগ। স্বাগত নেই, এটা কি ডায়লগ তুমি বলো? ডায়লগ রাইটারের ক্রেডিটের থেকেও কে বলছে এটা তুমি যে কোনো জায়গাতেই দেখবে। এই কারণেই কিন্তু মিঠুনদা কিন্তু ডায়লগ ডেলিভারিতে ১ নম্বর, মানে ওটায় কেউ মানে ধারে কাছে নেই। মিঠুনদার যে ডায়লগ ডেলিভারি, যে পাঞ্চ লাইন যেভাবে ইউজ করে, এবং সেটা তো আমরা জানি। এবার সেক্ষেত্রে ওভাবে পাঞ্চ লাইনটা একজন একজন ৩০-৪০ বছরের লোক যেভাবে র পাঞ্চ লাইন দিচ্ছেন, আজকে আমি যাকে দেখাচ্ছি তিনি একজন আহ শাস্ত্রী, তিনি তো ওভাবে বলতে পারবে না। তিনি কিভাবে বলতে পারেন কিন্তু তার মধ্যে অরাটা থাকবে, সেইভাবে প্ল্যান করা হয়েছে। এটা নিশ্চয়ই যে এখনকার কি হয়েছে, এখন ফ্যানরা যদি সিনেমাটা দেখতে যায় তাহলে জানি প্রত্যেকটা ওই সিনে সিটি পড়বে। কারণ এখন মাল্টিপ্লেক্সে তো সিটি দেওয়াটাও লোকে এদিক ওদিক দেখে ভাবে যে সিটি দেবো কিনা, কেউ দিচ্ছে না। এটাও তো সাইকোলজিক্যাল একটা প্রবলেম চলে। কিন্তু কিন্তু এটা জানি যে লোকেদের মজা লাগবে, মানে একটা হয় না একটা সিনেমায় একটা ফিল গুড ফ্যাক্টর থাকে, যে সিনেমাটা দেখে মনে হলো না ঠিক আছে, এইটাই মানে এইটুকুই যদি হয়, আমার মনে হয় সেই জিনিসটা আছে শাস্ত্রীর মধ্যে। আর সেটা কার জন্য আছে এটা আর বলে বোঝাতে হবে না। সেটা ট্রেলারে যেমন উনি পুরোটা কাঁধে নিয়ে যাচ্ছেন, সিনেমাটা ওনার কাঁধেই পুরোটা। আচ্ছা দাদা, কাছের মানুষ সিনেমায় একটা ছোট্ট সিনে তোমার মেয়েকে আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে? তো সেইটা কি তোমার কাছে একটা অন্যতম সেরা একটা মুহূর্ত, যে ওর ফার্স্ট টাইম স্ক্রিনে কাজ, এবং দেব এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে মানে একটা তো ওই সিনেমায় আছে, মানে একটা তো পাওয়া একটা আলাদা একটা অনুভূতি, ওইটা একটু শেয়ার করো। প্রথম কথা হচ্ছে দেবদার বুম্বাদা, এরা যত না বড় সুপারস্টার, এদের সবচেয়ে বড় গুণ আছে, এরা মানুষের মাঝে থাকতে পারে। এদের একটা অদ্ভুত বড় গুণ, মানে তুমি হয়তো তার কাছে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, এত ইজি না যে তার সামনে এসে দাঁড়িয়ে পড়লে।
কিন্তু যদি সামনে এসে দাঁড়ানোর সুযোগটা পাও, তারপরে তোমার মনে হবে যে এনারা আমার তোমার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু ইনি অভিনয় করেন, ইনি একজন সুপারস্টার। আমার মেয়েকে যখন এটা কিন্তু মানে প্রতিকৃতি বলেছিল যে তোমার মেয়ে করবে অর্ণব, ছোট একটা আমার মেয়ে তখন ছোট। এবার তারপরে রাজাদার সাথেও আমার মেয়ে কাজ করে, পিকাসোতে অ্যাড করেছে। ওর একটা সিনেমাও আসছে তোরসা, একটি নদীর নাম। ইভেন কাছে বসে আমার ওয়াইফ ত্রিপর্ণাও কাজ করেছে, এবং সবই প্রতিকৃতি, যেহেতু হয় না আমাকে চেনে। এবং আমার এক্ষেত্রে দুটো জিনিস, একটা আনন্দ হয়, এই আনন্দটা আমি তো দেখাতে পারি না, আমার এই একটা প্রবলেম আছে যে আনন্দ হচ্ছে দেখাতে পারি না, হয়তো লেখার মাধ্যমে এক্সপ্রেস করি। ওই জন্য তুমি দেখবে আমার সবসময় ফেসবুকে পিন পোস্ট আমার মেয়েরটাই থাকে, আমারটা না। সেটা আমার যত বড়ই সিনেমা আছে, এইটা আমার আনন্দ, এটা থাকে। সাথে এই আনন্দটা আমি আরো পাবো যদি এই কাজগুলো না ও নিজের জন্য পায়। মানে এইটা না, মানে লং রানে চলার জন্য আমি বিশ্বাস করি, মানে ইয়াশ চোপড়ার থেকে বড় তো কেউ নেই, রাইট? মানে ইয়াশ চোপড়ার মতো প্রডিউসার তো নেই আমাদের ইন্ডিয়ায় কেউ। তাহলে উদয় চোপড়া কেন চললেন না? উদয় চোপড়া তো চলার পারলেন না উনি, রাইট? তার মানে তোমার মধ্যে যদি পোটেনশিয়াল না থাকে, তোমার মধ্যে যদি গুণ না থাকে, যতই হাত থাকুক মাথার উপর, যতই সুযোগ থাকুক, তুমি এগোতে পারবে না। তাই আমার মেয়ে যখন কাজ করেছিল, এবং আজকে যেখানে দেবদাকে দেখে, তুমি দেখবে মির্জারও একটা প্রিমিয়ারে দেবদার কোল থেকে নাম চেয়ে নেয়। এবার তখন আমার অস্বস্তি লাগে না, মানে একজন ও তো চলে যাচ্ছে, দেবদা ওরকম করে কোলে নিয়ে আছে, এবার সবাই ওখানে আমার আমার অস্বস্তি লাগছে, মানে মনে হচ্ছে আমি কোলে উঠে আছি, কেন নামছি না আমি, এই ব্যাপারটা চলছে তখন। বুম্বাদাও তাই, শুটিং চলছে, বুম্বাদা প্রায় মানে ওই বড় বড় ডেয়ারি মিল্ক গুলো ওকে দিচ্ছে, ও বুম্বাদার কোলে বসে আছে। আনন্দ তো লাগে, তুমি বুঝতে পারছো, যে স্টার সুপারস্টারদের স্ক্রিনে দেখতাম, তাদের সাথে কাজ করছি, তার কোলে আমার মেয়ে বসে আছে, তার সাথে অভিনয় করছে, তার সাথে ছবি তুলছে, এইটা একটা তো বাবা হিসাবে আনন্দ হয়ই। কেন আমি বললাম না, যতই যাই লিখি, আমি এখন এইগুলো খুব এনজয় করি, ছোট ছোট মোমেন্টস তো কেন, আলটিমেটলি এগুলোই থেকে যায়। মানে একটা টাইমে হয়তো কিচ্ছু করলাম না, তখন এই মেমোরিজ গুলো থাকে, এবং সেই মেমোরিজ যত ভালো হয়, তোমার পরবর্তী লাইফ তত আনন্দের হয়। কেন, খারাপ মেমোরিজ তো থাকবেই, সেগুলো তো, কিন্তু ভালো মেমোরিজ বেশি থাকলে কি হয়, খারাপ গুলো ধামাচাপা পড়ে যায়। তা আমার মেয়ের কাজ করাটার থেকেও এই জায়গাটা যে দাঁড়াচ্ছে, এই করছে, এটা আনন্দের। মানে এই ও নিজের মতো কাজ করুক, নিজে পাক। আর আরেকটা কি হয়, আমি হয়তো অনেক সময় ওকে বললাম যে মা একটু অভিনয় শেখাবো, মানে আমি কি মনে হয় যে একটা প্র্যাকটিস যদি বেসিক ঘরে থাকে না হয়, ও হয়তো শিখতে চাইলো না। এবং তখন আমি নিজেকে বোঝাই কি, যে জোর করে হয় না। মানে ও যদি কালকে হয়তো ও কিছুই করতে চাইলো না, হয়তো চাইলো ও বিয়ে করে একটা সংসার করবে, এটা আমি জোর করতে পারি না তুই অভিনয় কর। বা ও চাইলো পড়াশোনা করে ডাক্তার হবে, যেটাও চায়, আমি একদমই কিছু বলতাম না। কিন্তু ইদানিং একদম পরীক্ষার আগেও পড়ছে না, তখন বাধ্য হয়ে এটা, মানে ওটা খারাপ লাগে না যে মেয়ে ফেল করে গেল, সেই জন্য ওইটা একটু বলি আমি। না হলে ও কি করবে না করবে এটা পুরোপুরি ওর ব্যাপার। আনন্দ বাবা হিসেবে হয়, আনন্দ একটা সাধারণ মানুষ হিসেবে হয়, যে যাদের আমি বড় স্ক্রিনে দেখতাম, তাদের সামনে আছি দাঁড়িয়ে, এবং আমার মেয়ে তাদের সাথে খেলছে, তাদের কোলে বসে আছে, তাদের জড়িয়ে আছে, তাদের সাথে অভিনয় করছে, এটাই। একদম। দাদা, আমার চ্যানেলে দেখো, সব চ্যানেল, সব ইউটিউব রিভিউয়ারদের চ্যানেলে কিছু কিছু চ্যানেল আছে, একটু কিছু সুপারস্টারের ফ্যান বেশি থাকে, যারা বেশি সাবস্ক্রাইবার থাকে। তো আমার চ্যানেলে তেমন ভাবেই বুম্বাদার প্রচুর সাবস্ক্রাইবার আছে, মানে 99% বুম্বাদার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে। তো ন্যাচারাল ভাবে আমার কাছে অনেক প্রশ্ন এসছে, যে অর্ণব দার সাথে তুমি ইন্টারভিউ করলে এই কোশ্চেনটা করো, যে অনেকেই চাইছে যে অনেকদিন বুম্বাদাকে আমরা মাস অ্যাকশন সিনেমায় পাইনি। এই যে মানে জেনারেশনটা চলছে, বা এই যে সময়টা চলছে লাস্ট 4-5 বছরে, অর্ণব ভৌমিক, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট রাইটার, এবং তিনি রিমেক যেমন করতে পারেন, তেমন মৌলিক গল্প নিয়েও কাজ করেন। তিনি নিজের মতো করে জিনিসটা লিখতে পারেন, একদম মাস ওয়েতে কোনো হিরোকে প্রেজেন্ট করতে পারেন। এবার বুম্বাদার তো 40 বছরের উপরে তিনি কাজ করছেন, একটা এত অভিজ্ঞতা রয়েছে, মিস্টার ইন্ডাস্ট্রি, এত তার নাম ডাক খ্যাতি, এবং তার কন্ট্রিবিউশন আমরা জানি, এবং তিনি কি করতে পারেন কোন সিনেমা, সেটাও আমাদের জানা আছে। তো সবার একটাই প্রশ্ন, যে অর্ণব দা কি কখনো বুম্বাদাকে নিয়ে লিখবেন, বা কোনো কি সম্ভাবনা রয়েছে? প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে মানে তুমি কিছু আমরা কথা আমরা বলো। আমরা আমরা আমি অনেকবার, মানে কি হয়, যেমন মিঠুনদার কথা হলো, আর বুম্বাদা তো হচ্ছে মানে বাংলা সিনেমার তো বুম্বাদাই শেষ কথা, রাইট? মানে বুম্বাদার আমি আমার
মানে কি করে বোঝাবো, আমি মানে বুম্বাদার খুব বড় ফ্যান, এবং বুম্বাদার মানে এমন কয়েকটা সিনেমা খুব পছন্দের, আমি বলি যেমন সব চরিত্র কাল্পনিক, ওই চরিত্রটার সাথে আমি খুব নিজের মিল পেতাম। কেন, ওই চরিত্রটা রাইটার ছিলেন বুম্বাদা, ঠিক আছে? ওই চরিত্রটা খুব সুন্দর করে লেখা, আর এত সুন্দর পরিচালনা, ঋতুপর্ণ ঘোষের সিনেমা। আচ্ছা, কমার্শিয়াল সিনেমা হিসেবে আমার বুম্বাদার স্বপ্ন খুব ভালো লেগেছিল, অরুণাথ চক্রবর্তী, ঠিক আছে? হুম, স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন, হ্যাঁ, যেটা সৌম্য ছিল বুম্বাদার ছোটবেলার রোলে। আমার বুম্বাদার খুব ভালো লেগেছে ক্যারেক্টারটা, বুম্বাদারকে। আহ, আমি প্রচুর বাংলা সিনেমা দেখতে যেতাম, কিন্তু আমি সল্টলেক একটা পাড়ায় থাকতাম। এবার কি হয়, বাংলা সিনেমা না দেখারও একটা দর্শক ভাগ হয়ে গেছিল। সাধারণত মানে আমি যে পাড়ায় থাকতাম সেখানে বাংলা সিনেমা দেখতে যাচ্ছি শুনলে না মানে একটু হয় মানে কি, ও বাংলা সিনেমা দেখিস, মানে ওই টাইমটা না লোকে বাংলা সিনেমাটা ঠিক, মানে ওই বাংলা যেমন আসে না বলে সেরকম ওই বাংলা সিনেমাটা ঠিক দেখে না আমাদের ওই পাড়ায় কেউ। তা আমি, আমার একটা বন্ধু, তার নাম রনিদা, আমার থেকে বড় ছিল, দুজনে দুপুরবেলা বেরিয়ে যেতাম, এবং বুম্বাদার এমন কোনো সিনেমা নেই, কারণ বুম্বাদার সিনেমা প্রত্যেক সপ্তাহে একটা করে আসতো। মানে আমি বলছি, যা সিনেমা তুমি বলবে, মানে সেটা সকাল সন্ধে হোক, সজনী হোক, হ্যাঁ, এবং আমার গান মুখস্থ থাকতো, কেন আমি না ওই লিরিক্স লিখবো বলে, লিরিক্সিস্ট হবো বলে চেষ্টা করতাম, গল্প লেখার তো যা আইডিয়া ছিল না তখন যে লিখতে পারি কি পারি না। রাজকুমার হোক, তুমি যে সিনেমার নাম বলো সেগুলো কিন্তু সব হলে দেখা, এবং সামহাও আমার কিছু জায়গায় মনে হতো যে বুম্বাদা যেরকম অভিনেতা, বুম্বাদাকে মানে সিনেমাগুলো ঠিক লাগছে, মানে রাজকুমার দেখতে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে সিনেমাটা ঠিক জমছে না, মানে হয় না যে বুম্বাদার জন্য যদি একটা এরকম লিখতে পারতাম, এই 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 এটা মাথায় মাথায় চলতো সব সময়। সেটা কিন্তু অবভিয়াসলি মানে খেলা দেখে, দোসর দেখে, এইসব দেখে না, আমি বলছি কিছু সিনেমা যেগুলো দেখে মনে হতো যে, ইভেন আমি বলছি যে আহ, আহ, বিক্রম সিংহ, বা আমার আমার মনে হয়েছে যে ওই ছাত্রপতির যে রিফিউজিকে আমার মনে হচ্ছিল যে একটু অন্যভাবে বুম্বাদাকে ইয়ে করা যেতে পারতো, মানে আমার মনে হতো, কেন কি হয়, সিনেমা দেখতে গেলে তো তুমি তো পরিচালক হয়ে যাও, সিনেমা দেখতে গেলে তুমি তো অভিনেতা হয়ে যাও, তুমি তো তখন জানো যে এই লোকটার স্কেলটা কোন অবধি। কিন্তু তারপরে তাকে যখন 22 শ্রাবণে দেখলাম, বা তাকে যখন দ্বিতীয় পুরুষে দেখি, আমার তখন মনে হয় যে এই এই ব্যাপারটা বুম্বাদার দুর্দান্ত। আর আমার রিসেন্ট লুকস অযোগ্যর যেটা ছিল, সেটা আমার বুম্বাদাকে সামনাসামনি দেখলে তো এখনো মনে হবে একটা মিড 30s বা 40s এর একজন লোক। বুম্বাদাকে তো দেখে মনেই হয় না বয়স হয়েছে, আর তেমন তার ব্যবহার, তেমন বুম্বাদা একটা অন্য জিনিস। বুম্বাদাকে নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে বুম্বাদা রাজি হয়ে গিয়ে বুম্বাদা ইনপুট দিয়ে সবকিছু হয়ে গেছিল, কিন্তু তারপরে একটু সিচুয়েশন একটা অন্যরকম হওয়ায় ওই স্ক্রিপ্ট, ওটা পুরো কমার্শিয়াল স্ক্রিপ্ট ছিল, হ্যাঁ, লাভ স্টোরি ছিল কিন্তু কমার্শিয়াল ছিল, হ্যাঁ, মানে অ্যাকশন ছিল পুরো, কিন্তু সেখানে বুম্বাদাও অনেক ইনপুটস দিয়েছিল, অনেক কিছু করেছিল, সেখানে প্রডিউসার একটু এদিক ওদিক হওয়ায় সেই কাজটা হয়নি। তো রিসেন্টলি আবার একটা প্ল্যান করা হয়েছে, এবার পুরোটাই কি হয়, বুম্বাদাকে নিয়ে কাজ করতে গেলে আমার সেরকম স্ক্রিপ্ট লাগবে যে স্ক্রিপ্টটা বুম্বাদা শুনে রাজি হবে, খুশি হবে, এবং সবচেয়ে বড় বুম্বাদার ফ্যানেরা যখন তাকে সেভাবে পাবে, সেইটা একটা আলাদা হয় না। মানে আমি বলছি, যেমন কথা বলছি, যেমন মির্জা দেখতে গিয়ে না আমি নবীনাতে গেছিলাম ইচ্ছা করে, আমি খুব আনন্দ পেয়েছি, কেন অনেকদিন বাদে প্রতিটা সিনে হাততালি পড়ছে, রাবণের ক্ষেত্রেও তাই মজা লাগছে। এই এই ফিলটা তো আমি কোনদিন পাইনি, মানে পরিণীতা দেখতে গিয়ে তো এই ফিলটা পাইনি, বা আমার ম্যাজিক খুব কাছের, খুব পছন্দের সিনেমা, নিজেরই সিনেমা বলে, কিন্তু এই ফিলটা তো পাইনি, কিন্তু মির্জায় পেয়েছি, রাবণে পেয়েছি, আহ, আশা করি শাস্ত্রীতে আরো বেশি পাবো। একদম। তো বুম্বাদার জন্য যদি ওই রকম একটা জিনিস না নিয়ে যেতে পারি, তাহলে যাওয়ার মানে হয় না। কেন দেখো, ওই যে বললাম, কাছের মানুষের ক্ষেত্রে কি হয়েছে, কাছের মানুষ বুম্বাদাকে সবাই পেয়েছে ঠিকই, কিন্তু অবভিয়াসলি আমি যেরকম সিনেমা লিখি বা আমার যেরকম ডায়লগস বুম্বাদার মুখে আমার প্রচুর ডায়লগস কাছের মানুষের, কিন্তু ওই জিনিসটা নেই যেটা মানে তুমি বলতে চাইছো, বা যেটা আমরা মানে চাই বুম্বাদার এই মুখ থেকে এইটা বেরোক, ঠিক আছে? সেই জিনিসটা এবার দেখা যাক, মানে প্ল্যান তো করেছি, এবার শোনাবো, এবার যদি আশা করি তার ভালো লাগবে, তারপরে দেখি এবার কি হয়। একদম, তুমি এটা করো দাদা। আমার যারা সাবস্ক্রাইবাররা আছে, আমার রেগুলার এই কমেন্টটা কমন আসে আমার, যে বুম্বাদা কবে মাস অ্যাকশনে ফিরবেন, কারণ জিদ্দা ফিরেছেন, রাবণের আমি মাধ্যমে আবারও চেঙ্গিস বললাম, দেখো করছেন। এই কথাটা আমি আবারও বললাম, মাস অ্যাকশন মানে আমরা যেরকম সিনেমা দেখে এসেছি সেরকম প্ল্যান করলে কিন্তু লাভ নেই, বুঝতে পারছো? মানে সেই লোকটি
যে এত এত মানে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছিলেন এতগুলো বছর, সে যদি এখন একটা কমার্শিয়াল সিনেমা করে, সেটার কন্টেন্ট বিক্রমের মতো হতে হবে অ্যাটলিস্ট, যেখানে কামাল হাসান যেরকম করছে, বা জেলারের মতো হতে হবে অ্যাটলিস্ট, যে জিনিসটা কমার্শিয়াল, সের মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু সেটা নিউ এজ কমার্শিয়াল, আগেকার মতো না। তো সেটা এখন বুম্বাদাও তো নিশ্চয়ই সেটা বোঝেন। বুম্বাদা সাথে কথা বলে বোঝা যাবে, বুম্বাদা প্রচুর সিনেমা দেখে। বুম্বাদা এরকম না যে একটা গল্প বললাম কোথা থেকে ঝেপে নিয়ে বুম্বাদা বললো দারুণ গল্প, এটা করবো, এরকম না। বুম্বাদা বলে দেবে এটা এই সিনেমার থেকে নিয়েছিস তো। এইরকম একজন, তাকে একটা প্রপার স্ক্রিপ্ট শুনিয়ে তাকে রাজি করা, ইটস নট দ্যাট ইজি। মানে আমার টাইম লাগবে, কিন্তু হ্যাঁ, আমিও কি হলে আমি বললাম বাজি ছাড়া আমি কোনদিন রিমেক করিনি। রেফারেন্স হয়তো প্রচুর সিনেমায় প্রত্যেকে নিয়ে থাকে, সেই রেফারেন্স নিয়ে হয়তো পরবর্তীকালেও কাজ করব, কিন্তু সেটার মধ্যে এইটা কেউ বলতে পারবে না কোথা থেকে আমি কপি করে ঝেপে বা এরকম করে করেছি, সেটা আমি করিও নি, করবো না। তো সেরকমই একটা চেষ্টা করা হচ্ছে বুম্বাতার জন্য। সেটা যদি হয় তাহলে তো আরো আনন্দ পাবো। কেন কাছের মানুষ দেবদা বুম্বাদার সাথে কাজ করলেও আমি এক্স্যাক্টলি যেরকম গল্প লিখতে ভালোবাসি বা যেরকম সংলাপ লিখতে ভালোবাসি, সেটা কাছের মানুষের ছিলও না। কাছের মানুষ সেরকম সিনেমাও ছিল না। তাই পরবর্তীকালে আমি যদি এনাদের সাথে কাজ করি, তাহলে আমি চাইবো একটু মানে একটু নতুনত্ব কিছু করতে, কিন্তু এবং সেটা নিশ্চয়ই কমার্শিয়াল করতে। একদম দাদা, তোমার সাথে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই আমি। দুটো করে আমি অপশন দেব, তোমায় একটা করে বেছে নিতে হবে। ওকে? তো অমিতাভ বচ্চন নাকি মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তী। এবার 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 আচ্ছা। দেখো মানে এবার অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এইগুলোর মানে মানে তুমি আজ রোহিত শর্মা, বিরাট কোহলি, এইটার জিনিসটা হয় না। এর কারণ হচ্ছে, আমি যদি বলি মানে অগ্নিপথ সিনেমাটা, সেখানে তুমি অমিতাভ বচ্চনকে দেখো, মিঠুন চক্রবর্তীকে দেখো। মানে অমিতাভ বচ্চনের ওরকম তো পাগল হয়ে যাওয়ার ডায়ালগ, ওই রকম অভিনয়, ওই রকম ইয়ে। যখন অগ্নিপথ রিমেক হচ্ছে তখন মিঠুন চক্রবর্তীর রোলটাই রাখা হয়নি, কেন ওই অভিনয়টা করা কারোর পক্ষে সম্ভব না। তা একদম অমিতাভ বচ্চনের যে জায়গাটা, সেই জায়গাটা একটা অন্য জায়গা, মানে ওটা আমাদের ইন্ডাস্ট্রি বলে না, সবাই সেই জায়গাটা, মানে সেই জায়গাটা তার আছে। মিঠুন চক্রবর্তীর নামটা এই কারণে নেওয়া, বাঙালি ইমোশন, আমি তো ঘরের লোককে সবসময় একটু হলেও বেশি ভালোবাসবো। একদম একদম। আচ্ছা দাদা, শাহরুখ খান না সালমান খান? সলমান খান। আচ্ছা আচ্ছা। অক্ষয় কুমার নাকি আমির খান? অক্ষয় কুমার। ও অক্ষয় কুমারের ফ্যান আমি, ও বাবা ছোট্ট আচ্ছা, থেকে। আকিয়ান। আচ্ছা হুম। আচ্ছা। জিৎ নাকি দেব? জিদ্দার আমি ফ্যান, তাই জিততাই। আচ্ছা আচ্ছা। তাপস পাল না প্রসেনজিৎ চ্যাটার্জি? প্রসিদ্ধ চ্যাটার্জি। আচ্ছা। আহ, চিরঞ্জিত নাকি অভিষেক? চিরঞ্জিত দা। আচ্ছা। আর সেটা সেটা আহ, সেটা কারণ চতুষ্কোণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি রচনা ব্যানার্জি? ঋতুপর্ণা সেনগুপ্ত। আচ্ছা। আহ সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি মহানাগ উত্তম কুমার? সৌমিত্র চ্যাটার্জি। আচ্ছা এবার এই দাদা, এই তোমায় বললাম যদি না, মানে একটা এইগুলো পার্সোনাল ইয়ে, ঠিক আছে। এবার মানে উত্তম কুমার হ্যাঁ উপর থেকে হতে পারে না, মানে ওই সেম অমিতাভ বচ্চনের। কিন্তু সৌমিত্র চ্যাটার্জির ব্যাপারটা কি হয়েছে, মানে আমি যে সিনেমাগুলো দেখতাম, যে যেগুলো পছন্দ করতাম, সেগুলো সৌমিত্র চ্যাটার্জি অনেক বেশি করেছেন, আমার সেটা অনেক আনন্দ লাগতো, তা আমার বেশি পছন্দের সৌমিত্র চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। আহ স্বপন সাহা নাকি হরনাথ চক্রবর্তী? হরনাথ চক্রবর্তী। কারণ হরনাথ আচ্ছা দার ইনিশিয়ালি সাথী, নাটের গুরু, প্রতিবাদ, বুম্বাদার প্রতিবাদ তো আমার খুবই পছন্দের। স্বপ্ন হরনাথ চক্রবর্তীরই, ঠিক আছে। ইভেন তুলকালামও ইনিশিয়ালি বোধহয় অঞ্জন চৌধুরী শুরু করেছেন, তারপর হরনাথ চক্রবর্তী করেন ওটা। তা কমার্শিয়াল সিনেমা যেমন অঞ্জন চৌধুরীর কথা বলি আমরা, হরনাথ চক্রবর্তীর নাম না নিলে হয় না। আর জিদ্দার সাথী, হরনাথ চক্রবর্তী এনি ডে আমি এগিয়ে রাখবো। আচ্ছা। আচ্ছা দাদা, আহ আমি একটা নাম বলছি, তুমি তার সম্বন্ধে একটা কি দুটো লাইন বলবে, এক কথায় তোমার কি মাথায় আসে? প্রসেনজিৎ চ্যাটার্জি। দুর্দান্ত একজন অভিনেতা, সর্টেড একজন মানুষ, কিভাবে কথা বলতে হয় জানে, লোকেদের সাথে কিভাবে মিশতে হয় জানে, এবং সবচেয়ে বড়, তিনি একজন সুপারস্টার। সেটা আমরা জানি সবাই, তার সামনে থাকলে সেটা বুঝতেই পারা যায় না।
এটা এটা কিছুটা দেবদার ক্ষেত্রেও তাই আমার মনে হয়। কিন্তু দেবদার যে জিনিসটা হয়তো কথা কথা 15 বছর করছে, সেটা উনি কত বছর ধরে করছেন। এত ভালোবাসা, তুমি দেখবে অনেকে অনেক অভিযোগ আনে বুম্বাদার প্রতি, প্রচুর অভিযোগ থাকে। তার কিন্তু কোনোদিন একটাও তার কারোর এগেনস্টে কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই ওরকম। এই জায়গাটা হওয়া কিন্তু এটা সচিন তেন্ডুলকারের ছিল। তুমি দেখো ভালো করে, সচিন এগেনস্টে অনেক অভিযোগ আসে, এই আছে ওই আছে, এইটা পারে না, এই সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে জেতাতে পারেনি, অনেক আছে। সচিনে কিন্তু কোনোদিন কোনো একটা ভুল হওয়ার কথা কিচ্ছু কোনোদিন শুনতে পারবে না। তা আমার বুম্বাদাকে না কিছুটা সচিন তেন্ডুলকার মনে হয়। আচ্ছা আচ্ছা, জিদ্দা। জিদ্দার সাথে দেখা হওয়াটা আমার পক্ষে একটা খুবই মানে আনন্দের ব্যাপার ছিল, ঠিক আছে। রিমেক, শর্ট ফিল্ম, নাটক উনি যাই লিখতে বলতেন আমি তাই লিখতাম। এবং সাথে এটাও সত্যি চেয়েছিলাম যে বাজি করে যে জিনিসটা হয়নি, সেই জিনিসটা রাবণ করে যখন আনন্দ পেয়েছিলাম, আমার মনে আছে জিদ্দার সাথে আমার প্রায় 1 ঘন্টা কথা হয়েছিল রাবণের রিলিজের দিন। ফোনে 1 ঘন্টা কথা হয়েছিল, কি হচ্ছে না হচ্ছে, মানে প্রিমিয়ারে যাওয়ার আগে। তা একজন সুপারস্টার যাকে যার আমি ফ্যান, তার সাথে ফোনে কথা বলছি, সামনে বলছি, বসছি, ক্রিকেট খেলছি, তার জন্মদিনে সে আমায় কেক খাইয়ে দিচ্ছে, এত কিছু পেয়েছি। হ্যাঁ, এর থেকে বেশি মানে 3খানা সিনেমা লিখে ফেলেছি তার সাথে, এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ নিশ্চয়ই জিদ্দা বলতে এখন আমার সাথীর জিদ্দা, নাটের গুরুর জিদ্দা, এই জিদ্দা একটা ইমোশন ছিল আমার কাছে। তার সাথে কাজ করেছি ঠিকই, কিন্তু আমার কিছুটা না ওই পুরোনো ইয়েতে চলে যায়। যখন বাংলা সিনেমা চলতো না, জিদ্দার জন্য আমি দেখতে যেতাম। আচ্ছা আচ্ছা, দেবদা। দেবদার সাথেও আমি ওই যে বললাম, দেবদার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। দেবদা বুম্বাদার মতোই, সে যে এত বড় সুপারস্টার, তাকে দেখলে বোঝা যায় না। জিদ্দা যেমন সবসময় টিপ টপ, জিদ্দাকে কখনো আমি খারাপ দেখতে লাগছে এটা কোনোদিন, প্রথম কথা সে তো খারাপ দেখতে না, তাকে লাগবেও না। দেবদা সেই ব্যাপারটাই নেই। দেবদা একজন, আমি যেরকম বসে আছি, তুমি যেরকম বসে, দেবদাও সেরকম বসে থাকবে। দেবদার এই ডাউন টু আর্থ নেচারটা না তোমার ভালো লাগবে। এবং দেবদার একটা সবচেয়ে বড় গুণ, দেবদা কিন্তু এক ইনপুটস দেয়। দেবদা কিন্তু প্রচুরবার তোমার সাথে বসে স্ক্রিপ্ট নিয়ে এ করে এই করে, সেই ব্যাপারটাই কিন্তু খুবই সিনসিয়ার। দেবদার কিন্তু আজকে যে সাকসেস পেয়েছে, এটার পিছনে কিন্তু কোনো পরিচালকের হাত নেই যে এর জন্য সাকসেস পেয়েছে। এ কিন্তু নিজে একটা প্রসেস ফলো করে গেছে। এটা কিন্তু তার 100%, এটা তার চেষ্টা, সে এই জায়গায় এসছে। তার কিন্তু 10টা নেগেটিভ জিনিস ছিল, সেটা আমরা জানি, কিন্তু সেই নেগেটিভ জিনিস নিয়ে যখন এতটা পজিটিভ হতে পেরেছে, তার সেই দমটা আছে। একদম। অর্ণবদা, তুমি শাস্ত্রী নিয়ে কিছু বলো আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে, যে শাস্ত্রী পুজোতে রিলিজ করছে, কিছু বলো শাস্ত্রী নিয়ে। কিছু বলার নেই, শাস্ত্র রিলিজ করছে। তোমরা যেটা ওয়েট করেছিলে, আমরা যেটা ওয়েট করেছিলাম এতদিন, যে মিঠুন চক্রবর্তী মানে মিনিস্টার ফাটাকেষ্ট হোক, তুল কালাম হোক, বারুদ হোক, গুরু হোক, মহাগুরু হোক, ওই পাঞ্চ লাইন, ওই রকম অভিনয়, ওই রকম দাঁড়িয়ে থাকার ক্ষমতা, ওই রকম ব্যাক ব্রাশ করে চুল, ওরকম মানে মিঠুন দাকে দেখলে তো আজকেও মনে হচ্ছে যে এই এই লোকটাই তো মুঝকো পিনা হ্যাঁ পিনে দো গানটা গাইছে। এই লোকটাই তো, মানে এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজোটা তো বেসিক্যালি কুমার শানু আর মিঠুন চক্রবর্তীর নামে করে দেওয়া উচিত। সব জায়গায় তাই গান চলছে, তাদেরই গান চলছে। তো সেই লোকটাকে আবার পুরোনো মেজাজে তোমরা দেখার সুযোগ পাচ্ছ। তা এইটা কাউকে বলার দরকার পড়বে না আশা করি। যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসে, তারা অ্যাটলিস্ট মিঠুন চক্রবর্তীর জন্য সিনেমা হলে যাবে। এই কারণে না, এই সিনেমার প্রমোশন যাই হোক, এই সিনেমাটা মিঠুন চক্রবর্তী এরকম মেজাজে আছে, এটা দেখতে পেয়ে মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা, আর যে ফ্যানের সংখ্যাটা হিউজ, তারা নিশ্চয়ই সিনেমাটা যাবে। তারা নিশ্চয়ই ওয়েট করবে না কবে এটা ওটিটিতে আসবে, তারা এই সিনেমাটা দেখতে যাবে। এইটুকুই তোমার সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো তুমি বললে প্রচুর বুম্বাদার ফ্যান্স আছে, কিন্তু বাংলা সিনেমা যারা বুম্বাদার ফ্যানও না, মানে আমি বলছি, তুমি আমায় জিজ্ঞেস করে তাপস পালের ফ্যান না, আমি অভিজিৎ চ্যাটার্জির ফ্যান। কিছু কিছু সিনেমা, যেমন আমার ওয়ান অফ দা মানে খুব পছন্দের সিনেমা হচ্ছে গুরু দক্ষিণা। একদম সেখানে তাপস পালের অভিনয় তো অসাধারণ, ভালোবাসা ভালোবাসা। তাপস পালকে তো সত্যি মনে হতো একজন বাঙালি হিরো। বাঙালি হিরো একদম ব্যাপারটা তো তাপস পালের মধ্যে ছিল। আমরা এবার বুম্বাদাকে পছন্দ করতাম কেন, বুম্বাদা যেরকম ড্রেস পরে কাজ করছে, সেগুলো আমরা নিজেরাও, আমি হয়তো অত ইয়াং বয়সে বুম্বাদার অভিনয় দেখিনি, পরে তার সিনেমাগুলো দেখেছি।
কিন্তু তাপস পাল তো সত্যি একটা বাঙালি হিরো ছিল, সেরকমই মিঠুন চক্রবর্তী, তিনি আমাদের একটা গর্ব। সে আজকে তাশকেন্ট ফাইলস করছে, কাশ্মীর ফাইলস করছে, গুরু করেছে, অ্যালান করেছে, গোলমাল 3 করছে, এরকম সিনেমা একের পর এক, যেখানে বাংলা ইন্ডাস্ট্রি খরার মধ্যে জ্বলছিল, তিনি এসে প্রজাপতি করলেন, একটা মানে হাইস্ট বিজনেস দিয়ে চলে গেলেন। আর এটা তো সত্যি মিঠুন চক্রবর্তীর জন্য হয়েছে, আর কারুর জন্য হয়নি এই কালেকশনটা। সেই লোকটা আবার পূর্ণ মেজায় ফিরছে, এর থেকে বেশি প্রমোশনের আর দরকার নেই, মানে এইটাই যথেষ্ট, মানে এইটার জন্যই লোকে হলে আসবে আশা করি। একদম। অর্ণব দা, আমার চ্যানেল অর্পণ পাড়ি অফিসিয়াল, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলে দাও, কিছু বলে দাও আমার চ্যানেলটা নিয়ে। আমার তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি চাই যে অর্পণ পাড়ুই ও এত সুন্দরভাবে কাজ করছে, এবং কাজ মানে আমি আবারও বললাম, একটা চেষ্টা করা। যত অনেস্টলি তুমি কাজ করছো, তুমি দেখবে এমনি তোমার সাবস্ক্রাইবার তোমার বাড়তে থাকবে। কাজের প্রতি অনেস্ট থাকাটা ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু যদি থাকো, সাবস্ক্রিপশনের জন্য আমাকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। আমি চাই অর্পণ যেরকম ভাবে কাজ করছে, ও সাবস্ক্রিপশন ওকে সাবস্ক্রাইব সবাই করুক, এবং ওর সাবস্ক্রাইবার আরো বাড়তে থাকুক, এটুকুই চাইবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আপকামিং শাস্ত্রীর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, গুড উইসেস রইলো। অনেক বড় বক্স অফিস কালেকশন করুক, সুপার হিট হোক, ব্লকবাস্টার হোক, তোমার এবং মিঠুন চক্রবর্তীর জুটিটা খুব ভালোভাবে ওয়ার্ক করুক বক্স অফিসে। এবং একটা জিনিসই আমাদের সবার কাছ থেকে অনুরোধ, আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে, যে তুমি দেরি হলেও একটা এমন স্ক্রিপ্ট লেখো বুম্বাদাকে নিয়ে যেন কাজ করতে পারো। আমরা কিন্তু এইটা তোমরা অনুরোধ না করলেও আমার মনের ইচ্ছে, এটা তো আমি করবই, সেটা আজকে হোক কালকে, এটা তো বটেই। একদম একদম ঠিক আছে দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, টাটা, লাভ ইউ টু, বাই। থ্যাংক ইউ সো মাচ, টাটা।